আমরা কি বিষয় নিয়ে কথা বলবো, যে বাংলাদেশ ভারত কি যুদ্ধে জড়াবে কিনা, কারণ এখনকার যে পরিস্থিতি তাতে মনে হচ্ছে যে কোনো সময় যুদ্ধ লাগতে পারে। এই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সামনে উপস্থিত এই স্টুডিওতে আছেন মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান রঞ্জন, যিনি সাবেক সেনা কর্মকর্তা, রাজনৈতিক বিশ্লেষক এবং প্রিয় দর্শক, 13 তারিখে কি দেশে ফিরছেন শেখ হাসিনা, এমন একটি বার্তা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে। এ বিষয়ে কথা বলছেন বাংলাদেশের জনপ্রিয় দুজন ব্যক্তিবর্গ। তো চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই, সেখানে বিস্তারিত দেখে আসি। ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে। এই ধরনের অনুষ্ঠানগুলো যখন হয় বা কখনো যখন রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী যখন কোনো বক্তব্য দেন, ফর্মাল বক্তব্য, নট জনসভায় তো আমরা জাতীয় সঙ্গীত গায়ে শুরু করি না, এটা হইতে পারে। এখন কোন অনুষ্ঠানে সে করেছিল আমরা দেখি নাই, আমার নিউজও আসে নাই। তবে আমি মনে করি যদি জাতীয় কোনো অনুষ্ঠানে যেখানে ফর্মালি জাতীয় সঙ্গীত গাওয়া উচিত ছিল সেটা যদি না করে থাকে, তাহলে এটা সংবিধান লঙ্ঘন করা হয়েছে। আমি আবারও বলছি, যদি কোনো জাতীয় অনুষ্ঠান হয়ে থাকে এবং সেখানে জাতীয় সঙ্গীত বাজানো যদি প্রথাসিদ্ধ হয়ে থাকে, প্রথা হয়ে থাকে, নিয়ম হয়ে থাকে, তাহলে সেখানে জাতীয় সঙ্গীত না বাজানোটা সাংবিধানিক লঙ্ঘন হয়েছে। উপদেষ্টা হিসাবে তিনি সেটা করতে পারেন না। আর যদি এটা অন্য সাধারণ সভা হয়, প্রাত্যহিক সভা হয়, জনসভা হয়, আলোচনা সভা হয়, প্রধান অতিথির ভাষণ হয়, তাহলে সেখানে জাতীয় সঙ্গীত বাজার কোনো কারণ থাকতে পারে না। এটা অযথা সুরসুর দিয়ে বিতর্ক যারা করতে চাচ্ছে তাদেরকে বলতে হবে, সাংবাদিক প্রশ্ন করলেই তো প্রশ্নটা বৈধ হয়ে গেল না, সেটা বুঝতে হবে, জানতে হবে। কাজে এখানে জাতীয় সঙ্গীতটাকে এত ফেলো করলে তো হবে না। সব জায়গায় জাতীয় সঙ্গীত বাজবে না। জাতীয় সঙ্গীত কোথায় বাজবে, কখন বাজবে, কেন বাজবে, তারও একটা আইন আছে, নিয়ম আছে, বিধি আছে। স্কুল কলেজের প্রথম ক্লাস যখন প্যারেড শুরু হয় তখন জাতীয় সঙ্গীত বাজানো হয়, কিন্তু প্রতি ক্লাসেই বাজানো হয় না। সেটা বুঝতে হবে। এখন মন্ত্রী একটা বক্তৃতা দিলে, জনসভা করতে গেলে জাতীয় সঙ্গীত শুরু হবে না, কিন্তু আবার যদি কোনো জাতীয় অনুষ্ঠান হয় যেখানে জাতীয় পতাকা উত্তোলন করতে হয়, সেখানে অবশ্যই জাতীয় সঙ্গীত বাজাতে হবে। জাতীয় সঙ্গীত বাজানো ছাড়া পতাকা উত্তোলন করা যায় না। কাজে জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়ে যদি, আমি আবারও বলছি, পতাকা উত্তোলন করতে গিয়ে যদি সজীব মাহমুদ জাতীয় সঙ্গীত গাওয়ার ব্যবস্থা না করে রাখেন, না করে থাকেন, তাহলে উনি অবশ্যই জাতীয় সঙ্গীতকে অবমাননা করেছেন, সংবিধান লঙ্ঘন করেছেন, দেশের বিধিবদ্ধ আইন লঙ্ঘন করেছেন, যেটা মন্ত্রী হিসাবে অমার্জনীয়। জাতির কাছে ওনাকে জবাবদিহি করতে হবে। ওনাকে তখন আমরা টাইনে ক্ষমতাতে নামাতে পারবো না, কিন্তু একসময় নেমে যেতে হয়, ক্ষমতা থেকে অনেকে টেনে নামিয়ে ফেলায়, একসময় হয়। কিন্তু এছাড়া যদি অন্য কোনো অনুষ্ঠান হয়ে থাকে, সাংবাদিক প্রশ্ন করছে বলেই এখানে এটা হয়ে গেল না, তো কাজে এই বিষয়গুলোকে অযথা একটা বিভেদ বা বিতর্ক সৃষ্টি করা কোনো মানে হয় না। এখন এখানে যারা অনেকে বিতর্ক সৃষ্টি করছেন, সেই বিতর্কটার সঙ্গে আমি নাই। কাজে বিষয়টা আমি ক্লিয়ার করতে পারছি আপনাকে। ভিডিওটা আমিও পুরো দেখি নাই, বুঝতে পারি নাই, অনেক লেখালেখি হচ্ছে, এই জন্য আপনাকে জিজ্ঞেস করা। আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আমাদের বর্তমান যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, উনি ঘন্টা দুয়েক আগে ঘোষণা দিলেন যে বিষয়টা গত 4-5 দিন ধরে বিভিন্ন পেপার পত্রিকায় এসছে, যে সেনাবাহিনী 50% সদস্য উঠিয়ে নিচ্ছে রাস্তা থেকে। তারা ব্যারাকে যাবেন, রেস্ট নিবেন, প্রশিক্ষণ নিবেন, কারণ নির্বাচন সামনে। উনি বললেন যে না, এই কথাটা সম্পূর্ণই মিথ্যা কথা, এটা প্রপাগান্ডা ছাড়া অন্য কিছু না। তো এতগুলো পত্রিকায় একটা কথা বললো, আর উনি আজকে বললেন আরেক কথা। এই বিষয়টাকে আসলে কিভাবে ব্যাখ্যা করতে পারবেন? এখন আপনিও তো আমাকে এজামশনের উপরে বলছেন, আমিও তো শুনি নাই স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলছেন। এটা আমি ক্লিয়ারলি শুনেছি, বিভিন্ন পত্রিকায় গুজব, বাংলাদেশের গুজবের দেশ হয়ে গেছে। এখানে যেখানে বাংলাদেশ সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট জেনারেল সাহেব প্রেস কনফারেন্স করে উনি বলেছেন যে অলরেডি উজ্জ্ব করা হয়ে গেছে, অর্ধেক উজ্জ্ব করা হয়ে গেছে, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী তো, সেনাবাহিনী তো স্বরাষ্ট্রমন্ত্রী অধীনস্থ নয়। এখানে ইন এড অফ সিভিল পাওয়ার বা বেসামরিক প্রশাসনকে সাহায্য করার জন্য সেনাবাহিনী নিয়োজিত হয়েছিল, এবং সেনাবাহিনী সেটা কখন উজ্জ্ব হবে, কখন থাকবে, এটা সম্পূর্ণ এখতিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। সেই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বক্তব্য আসবে সেনাবাহিনী কি নিয়োজিত আছে কি নাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য এখানে আসে না, স্বরাষ্ট্রমন্ত্রীর নাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সাহায্য করতে গিয়েছিল, কাজে সেটার সেটা আমার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলবে যে সেনাবাহিনী অর্ধেক আছে না পুরা আছে না কতগুলো আছে। কাজে বিষয়গুলো কনফিউজিং, কারণ এখানে অর্ধেকটা কতগুলা, পূর্ণই কতগুলো। মানে এখন যদি কেউ বলে যে 20 জন ছিল, 10 জন উজ্জ্ব করা হয়েছে, তাহলে হইলো। আর যদি বলে যে ছিল 10 জন, উজ্জ্ব করা হয়েছে 10 জন, তাহলে এক কথা হইতে পারে। পরিমাণ তো জানি না আমরা, কত
পুরো সংখ্যাটা কত এবং তার থেকে নিয়ে আসা হলো কত। কাজে সেটা যদি জানতাম তাহলে হয়তো বলতে পারতাম। তবে আমি মনে করি এটা আমাদের দুর্ভাগ্য, আমাদের দেশে যারাই ক্ষমতা যায়, যারাই পদ পদবিতে কথা বলে, তারা যখন পদে যায় তখন সব মানুষকে মক্কেল মনে করে। তখন মানুষকে মনে করে যে এই পাবলিক হলো এটা বোধাই পাবলিক, এই পাবলিকের সামনে যা বলবেন তাই পাবলিক শুনবে, তাই পাবলিক মানবে এবং তাই হয়। আমরা অনেক দেখেছি, কিন্তু আমরা প্রতিবাদ করতে পারি না। আমরা প্রতিবাদ করার সাহসও হারিয়ে ফেলছি এবং আমরা সামনাসামনি তো কেউই প্রতিবাদ করতে পারি না। আমাদের এমন একটা জাতি হয়েছি আমরা, শালা বুঝি না যে আমরা সামনাসামনি কোনো বাপের বেটা নাই প্রতিবাদ করার। পরে অনেক বউয়ের কাছে গিয়া খুব বড় বড় কথা বলতে পারে, হ্যাঁ এটা কি বললো এই বললো, কিন্তু ওখানে একটা সাংবাদিক তো ছিল না প্রতিবাদ করার, যে আপনি অসত্য বলতেছেন, মিথ্যা বলতেছেন। দেখেন, আমি আমার সংসদে দাঁড়িয়ে সাইফুর রহমান সাহেব একটা অসত্য কথা বলেছিল। উনি বলেছিল, দুইটা ব্যাংকে বলেছিল যে যারা টাকা রাখে তারা স্মাগলার। আমি সংসদে সরকারি দলের সদস্য হয়েও আমি সেখানে প্রতিবাদ করে বলেছিলাম যে আপনি অসত্য কথা বলছেন পার্লামেন্টে, এটা আপনি এক্সপান্স করতে হবে, এটা উজ্জ্ব করতে হবে। আমরা বলেছি, আমরা সেখানে অনেক বলার চেষ্টা করেছি। আমি ঢাকা সোনারগাঁয়ে একটা অনুষ্ঠানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা বক্তব্য দিয়েছিলেন বিএনপি কে এবং দেশমাতা খালেদা জিয়াকে হেয় করে কথা বলেছিলেন। সেখানে আমাদের অনেক এমপিরা ছিলাম, যেহেতু অনেক এমপি ছিল, আমাদের অনেক সাবেক বিএনপির মন্ত্রীও ছিল, কিন্তু সবাই হজম করেছিল। কিন্তু আমি কিন্তু দাঁড়াইয়া বলছি, মাননীয় প্রধানমন্ত্রী আপনি এখানে অসত্য কথা বলছেন, যিনি আপনার সামনে নাই তাকে নিয়ে আপনি কথা বলতে পারেন না। এটা তো অন রেকর্ড আছে, আমরা তো এগুলো বলে লাভ নাই। কাজে প্রতিবাদ তো আজকে সবাই করি, কিন্তু যে যখন অন্যায়টা করে তার সামনে কেউ দাঁড়াতে পারি না, তার সামনে দাঁড়ায় কথা বলতে পারি নাই। আমরা তো সবসময় একটা তৈলমর্দন করা জাতি। এই বাংলাদেশে একটা সব খেয়াল করে দেখেন, বিন্দা পর্বত, অর্থাৎ ওই মধ্যপ্রদেশ থেকে নিয়ে যে পাহাড়টা গেছে এটাকে বলে বিন্দা পর্বত। বিন্দা পর্বতের পূর্বাংশে এবং ওই মিজো পাহাড়ের পশ্চিমে, মিজো পাহাড় মানে যেটা হিমালয় থেকে নেমে মায়ানমার থেকে হয়ে একদম থাইল্যান্ড পর্যন্ত গেছে, এগুলাকে বলা হয় মিজো পর্বতমালা। তো এই মিজো পর্বতমালার পশ্চিম পাশে আর বিন্দা পর্বতের পূর্ব পাশে কোনো সম্রাট হয় নাই, কোনো এম্পায়ার নাই, সম্রাট নাই, সব রাজা বাহাদুর, জমিদার, তাবেদার, তালুকদার, খেদমতগার, এগুলো হয়েছে। এখানে কোনো এম্পায়ার সম্রাট নাই, কোনো সম্রাট পাবেন না, কোনো সম্রাট ইতিহাস নাই। সবগুলো হলো খেদমতগার, জমিদার, তালুকদার, নবাব, অর্থাৎ অন্যের পারপাস সার্ভ করার জন্য আমরা হয়েছি। আমরা তৈলমর্দনকারী, তোষামোদকারী। আমাদের এখানে মন্ত্রী হওয়ার জন্য আমরা পায়ে ধরি, প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা বার্গেন করতে পারি না। এখানে ক্যাবিনেট মিটিং এ হওয়ার কথা সবাই মতামত দিয়ে সিদ্ধান্ত নেবে। এখানে প্রধানমন্ত্রী যা বলেন, প্রধান উপদেষ্টা যা বলেন, সেটাই বাকিরা কথা বলে। প্রতিবাদ করার বা দ্বিমত করার কেউ নাই। এটা কি করবেন আমরা বলেন? এটা জাতিগত ভাবে আমাদের রক্তের মধ্যে হলো আমাদের আনুগত্য। আমরা ভয়ের রাজনীতি করি, ভীতির রাজনীতি করি, আমরা সবচেয়ে যান বাঁচায় রাজনীতি করি। কাজে এখানে আমরা কিন্তু কখনোই সত্যকে নিয়ে দাঁড়ানোর সাহস দেখাই না, আমরা দেখাই না। এটা আমাদের দুর্ভাগ্য। আমি আশা করি আজকের এই প্রজন্ম প্রতিবাদ করতে শিখেছে, একটি সরকারকে হটাতে পেরেছে। আগামী দিনে এই প্রজন্ম যদি, এই জেনজিরা যদি নিজেদের আত্মসম্মানকে রক্ষা করে সামনে এগোতে পারে, তা আমার মনে হয় এই পুরনো পচা উপদেষ্টারা যা বলে এটা জনগণ প্রত্যাখ্যান করবে। এটা একজন স্বরাষ্ট্র মন্ত্রী উপদেষ্টা বলতে পারেন না যে এটা রিউমার, যেখানে আমার একজন জেনারেল বক্তব্য দিয়েছেন, একটা জেনারেল প্রেস কনফারেন্স করে বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্যেরও প্রতিবাদ করেছে ব্রিগেডিয়ার আজমি। এই বক্তব্য দিতে পারেন না, সেই বক্তব্যের আমরাও প্রতিবাদ করেছি যে প্রেস কনফারেন্স করতে পারে না সেনাবাহিনীর জেনারেলরা। কিন্তু আজকে এতদিন পরে একটা দায়িত্ব জ্ঞানীর মতো বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, যেটা ওনার উচিত হয় না, ওটা মানায় নাই। ওনারা এই সমস্ত বালখিল্য আচরণ করেন বলে ওনাদের ক্রেডিবিলিটি নাই, ওনাদের গ্রহণযোগ্যতা নাই, ওনাদের ক্ষমতার প্রয়োগ করার মতো ওনারা সক্ষমতা নাই, ওনাদের ক্ষমতা প্রয়োগ করতে পারে না, ওনাদের কথা আইজিপি শুনে না, ওনাদের কথা পুলিশের লোকেরা শুনে না। এটা দুর্ভাগ্য। অথচ ওনারা পদে বসে আছেন, ওনারা অনুরোধ করেন
ওনারা অনুরোধ করে দেশ চালান, যে আমরা এগুলাকে চাই না। এই জন্য আমাদের কি বলবো, মানে এটা কোনো মানে হয় না। তবে আপনি যেটা বলছেন এটা নিন্দনীয়, আপনি সেটা শুনেছেন বলে জেনেছেন বলছি, যে বক্তব্যটা দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা, এটা উনি অন্যায় করেছেন, নিন্দনীয় কাজ করেছেন, এটা ওনার জন্য শোভা পায় নাই। আমি এটাকে এই জন্য ওনাকে আমি যতটুকু পারি জনগণের পক্ষ থেকে ওনার প্রতি ভর্ৎসনা জানাচ্ছি। রঞ্জন ভাই, আমি আপনাকে 3টে কার্ড দেখাচ্ছি, 3টা কার্ড দেখার পরে আপনি আনকার্ড আপনার মতামত ব্যক্ত করবেন, টাইম লিমিট নেই কোনো। আপনাকে কার্ডগুলো দেখাচ্ছি। প্রথম কার্ডটা হচ্ছে যে দেখেন, এই যে মুখ সামলান, ইউনুসকে চরম হুঁশিয়ারি দিল নয়াদিল্লির এক মন্ত্রী। এরপরে হচ্ছে যে বাংলাদেশ সীমান্তের পাশে 3 সেনাঘাঁটি স্থাপন ভারতের। এরপরে হচ্ছে যে 4 দিনের সফরে চট্টগ্রামে পাকিস্তানি নৌবহরের জাহাজ PNS সাইফ। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে অবস্থা, যুদ্ধ অবস্থায় কি চলে গেছে বাংলাদেশ? আমরা কি যুদ্ধের মধ্যে আছি এখন? আমরা যুদ্ধের মধ্যে নাই, কিন্তু আমাদেরকে অনেকে যুদ্ধের মতো কথা বলার চেষ্টা করছে। কারণ আপনি যে প্রথম যে কার্ডটা পোস্টটা দেখালেন সেটা হলো ভারতের প্রতিরক্ষা মন্ত্রী কি নাকি রাজনাথ সিং। রাজনাথ সিং যে কথাটা বলছেন মুখ সামলান, এটা বলেছে, এটা শুধু অপমানজনক না, এটা আক্রমণাত্মক। আমরা আশা করেছিলাম যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তীব্র প্রতিবাদ জানাবে, কিন্তু প্রতিবাদ এখন পর্যন্ত জানানো হয় নাই। এটাই হলো দুর্ভাগ্য। রাজনাথ সিং হলো ও দেশের প্রতিরক্ষা মন্ত্রী, সে আমার প্রধান উপদেষ্টাকে বলছে মুখ সামলা। আমি রাজনাথ সিং এর প্রতি নিন্দা জানাচ্ছি, রাজনাথ সিং এর প্রতি আমি প্রতিবাদ জানাচ্ছি বক্তব্যকে একজন ক্ষুদ্র বাংলাদেশী হিসাবে, যে আপনি আমাদের জনগণকে আঙ্গুল দেখায় হুঁশিয়ারি করতে পারেন না রাজনাথ সাহেব। আমরা আপনার অধীনস্থ রাজ্য নই, আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। কাজে আপনি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী, আপনি যদি ক্ষমতা থাকে আক্রমণ করেন, বাংলাদেশের মানুষ প্রস্তুত আছে আপনার আক্রমণ মোকাবেলা করার জন্য। কাজে আপনি হুঁশিয়ার করার কে? আপনার এই হুঁশিয়ারি বক্তব্যকে আমরা মেনে নিতে পারি না। একজন ক্ষুদ্র মানুষ হিসাবে, বাংলাদেশের ক্ষুদ্র নাগরিক হিসাবে আপনার এই বক্তব্যকে আমি মনে করি আস্ফালন, এবং আপনার ক্ষমতার বহির্ভূত কথা বলেছেন, আপনার এখতিয়ার বহির্ভূত কথা বলেছেন। আপনার যদি আমার প্রধান উপদেষ্টার বক্তব্য কিছু বলার থাকে, আপনার নোট বারবার পাঠাতে পারেন, আপনারা প্রধানমন্ত্রীর মাধ্যমে কথা বলাতে পারেন, এবং আমার ডিফেন্স মিনিস্টারের কাছে আপনি নোট পাঠাতে পারেন, আপনার রাষ্ট্রদূত দিয়ে আমাদের বক্তব্য দেবেন। কিন্তু রাজনীতির মাঠে অন্য একটি রাষ্ট্র, আপনি মার্কিন যুক্তরাষ্ট্র না, আর আমরা কলম্বিয়া না, আমরা ভেনেজুয়েলা না, আমরা মাদকের ব্যবসা করি না যে মার্কিন যুক্তরাষ্ট্র ওই কলম্বিয়ার উপরে আক্রমণ করবে বা ওই ভেনেজুয়েলা কি বলবে। আমরা সেই রাষ্ট্র না, বাংলাদেশ। আমাদের 20 কোটি মানুষ আছে রাজনাথ সাহেব, এই 20 কোটি মানুষকে খাওয়ানো পড়ানোর ক্ষমতা আপনার নাই। যদি থাকতো হয়তো বাংলাদেশ অনেক আগে দখল করে নিতেন। মনে রাখেন, আমাদের অস্ত্রের দরকার নাই, সেনাবাহিনীর দরকার নাই। আমাদের 20 কোটি মানুষ আমরা যথেষ্ট আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। এই চোখ রাঙ্গানি পছন্দ করি না আমরা, এটা করেন না। এই দাদাগিরি করেন দেখেই আমাদের বাংলাদেশের মানুষ আপনাদের বিরুদ্ধে খেপে যায়। আমরা জনগণ টু জনগণ, কোনো সমস্যা নাই, ভারতের জনগণের প্রতি আমাদের কোন রকম উষ্মা নাই। কিন্তু আপনাদের এই যে মন্ত্রী সাহেবরা, বাংলাদেশের মন্ত্রীদের মতো আপনারা আস্ফালন করেন, আস্ফালনের কারণে দুটা জাতির দুর্ভাগ্য নেমে আসে, মানুষের মনে কষ্ট নেমে আসে, মানুষ আরাকান্ত হয়। আপনি কিছুই করতে পারবেন না। আপনার রাজনাথ সাহেব, আপনার একটা কথায় ভারতের কোটি কোটি মিলিয়ন ডলার নষ্ট হয়ে যাবে। আপনি তো বাদকে বাদ বলবেন, আপনি তো চিরস্থায়ী না। কাজে রাজনাথ সাহেব, এই কথাটা আপনি বলা ঠিক করেন নাই, আমি এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। দ্বিতীয়, আপনি যে কথাটা বলেছেন বাংলাদেশের চারপাশে, হ্যাঁ, আমাদের কিছু দায়িত্ব জ্ঞানহীন বক্তব্যের কারণে আমরা ভারতকে উস্কায় দিচ্ছি বাংলাদেশের প্রতি বৈরী আচরণ করার জন্য। আমরা কথায় কথায় বাংলাদেশের নতুন মানচিত্র বানাচ্ছি। আমরা অনেক রাজনৈতিক দল সে মানচিত্র বানাচ্ছে, অনেক রাজনৈতিক দল 50 লাখ 60 লাখ মানুষ তৈরি করতেছে, দেশে গৃহযুদ্ধের হুমকি দিচ্ছে। অনেকে আবার বাংলা, বিহার, উড়িষ্যাকে পুনরুদ্ধার করার চেষ্টা করছেন। অনেকেই বলছেন যে ভারতের কি বলেন উত্তর পূর্ব ভারত দখল করে নেবেন। এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দেওয়ার কারণে স্বাভাবিকভাবে ভারত সাবধানতা অবলম্বন করছে। ভারত ইতিমধ্যে আমাদের ডুবরিতে
একটা সেনা ঘাঁটি বানিয়েছে, যেখানে 1500 থেকে 2000 সেনা বাহিনী সদস্য থাকার পার্মানেন্ট ব্যবস্থা করা হয়েছে। আমি একটি টক শোতে বলেছিলাম যে ইস্টার্ন কমান্ড ফোর্ট উইলিয়াম থেকে, যেটা নতুন বিজয় দুর্গ বানানো হয়েছে, নাম দেওয়া হয়েছে বিজয় দুর্গ, সেই বিজয় দুর্গ থেকে শিফট করে বাগডোগরা নেওয়া হয়েছে। এটা আমি ভুল তথ্য দিয়েছিলাম, সরি এর জন্য। ইস্টার্ন কমান্ড এখনো ওই বিজয় দুর্গে আছে, যেটা আগের নাম ছিল ফোর্ট উইলিয়াম, এই নামটা পরিবর্তন করে তারা বিজয় দুর্গ করেছে, সেখানে আছে। এছাড়াও বাংলাদেশের উত্তরাঞ্চলে প্রায় 60টি সেনা ক্যাম্প আছে। বাগডোগরা আছে, আসামে আছে, তারপরে বিহারের মাথায় আছে, শিলিগুড়িতে আছে, বিভিন্ন জায়গায় 60টি পার্মানেন্ট সেনা স্থাপনা আছে। কাজেই আমার উত্তর বাংলাদেশ খুবই ঝুঁকির মধ্যে আছে। যদি আমরা এরকম উস্কানিমূলক বক্তব্য দেই, তাহলে আমরা ভারতের সঙ্গে যুদ্ধে জড়ায় পড়তে পারি। ইতিমধ্যে আমাদের কানে আসছে, খবর আসছে যে ভারতীয় সেনাবাহিনীকে সতর্ক করে দেওয়া হয়েছে এবং তাদেরকে নতুন যে যুদ্ধের যে পরিকল্পনা দেওয়া হয়েছে, সেখানে বাংলাদেশকে তাদের শত্রু দেশ হিসেবে চিহ্নিত করতে বলা হয়েছে এবং বাংলাদেশের সীমান্তকেও ওদের বর্ডার লাইন বলতে বলা হয়েছে। কাজেই সেখানে বলা হয়েছে, হ্যাঁ যুদ্ধ শিগগির হতে পারে, প্রস্তুত থাকতে হবে সবাইকে। এটা ভারতে বলা হয়েছে, শুধু শিগগির নয়, বলা হয়েছে 1 বছরের মধ্যে নাকি বাংলাদেশের সঙ্গে ভারতের একটা যুদ্ধ হতে পারে। এই প্রস্তুতি নেওয়ার জন্য ভারতীয় সেনাপ্রধান তার সেনাবাহিনীকে সতর্ক করেছেন এবং তারই লক্ষ্য হিসাবে কদিন আগে লেফটেন্যান্ট জেনারেল তেওয়ারি নাকি লেফটেন্যান্ট জেনারেল, উনি পুরো নর্থ বেঙ্গলটাকে সফর করেছেন। আসাম থেকে নিয়ে আমাদের পুরো বর্ডারটাকে একদম শিলিগুড়ি বেলটাকে, শিলিগুড়ি চ্যানেল বা যেটাকে আমরা বলি চিকেন নেক, এই জায়গাগুলোতে মানে খুবই এক্সটেন্সিভ সফর করেছেন এবং প্রস্তুতি নিচ্ছেন এবং সেখানে তাদের সেনা সমাবেশ বৃদ্ধি করেছেন। এটা সত্য এবং ভারত এটা জানান দিতে চাচ্ছে যে বাংলাদেশ যদি এরকম উস্কানিমূলক বক্তব্য অব্যাহত রাখে, বাংলাদেশ যদি ভারতের বিরুদ্ধে এরকম আপত্তিকর অযাচিত বক্তব্য দেয়, তাহলে ভারত আমাদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হবে এবং তার জন্য তার সেনাবাহিনীকে প্রস্তুত করার নির্দেশ দিয়ে দিয়েছে। সেই অনুযায়ী আমরা কিন্তু কোনো প্রস্তুতি নেই নাই, উল্টা উস্কানিটাকে আমরা আরো বাড়িয়ে দিচ্ছি। যেমন আপনি তৃতীয় ছবি দেখিয়েছেন যে পাকিস্তান নেভালের একটা ফ্রিগেট, এবং ফ্রিগেটটা হলো ওই মিসাইল গাইডেড মিসাইল ফ্রিগেট, যেখান থেকে গাইডেড মিসাইল উৎক্ষেপণ করা যাবে। সেই সাইফকে চট্টগ্রামে 4 দিনের জন্য এখানে সৌজন্য সফরে বেড়াতে আসা বলা হয়েছে। এখানে এটা ধরেন একটা আননেসেসারি একটা ঝুঁকি আমরা নিলাম। এখন এটা বে অফ বেঙ্গল দিয়ে আমার কোস্টে আসছে, তাদের 2টা দেশে হোস্টাইল, আরাকান আর্মি আছে ওদিকে, সেটা ইন্ডিয়ান হোস্টাইল, আরাকান আর্মি দখল করেছে মায়ানমারের অঞ্চলগুলো, আর ভারত তো হোস্টাইল পাকিস্তানে আছে। এখানে যদি কোনো সাবোটেজ কেউ করে, তার দায় দায়িত্ব তো বাংলাদেশের উপর বর্তাবে। এই সময়, এই মুহূর্তে যখন আমরা একটা আভ্যন্তরীণ ক্রাইসিসের মধ্যে আছি, আমরা রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে আমরা একটা বিতর্কের মধ্যে আছি, যেখানে আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে এটা সিদ্ধান্ত নিতে পারছি না, যেখানে আমাদের রাজনৈতিক ঐক্যমত তৈরি হচ্ছে, ভেঙে যাচ্ছে এরকম পরিবেশে, সেখানে ঘন ঘন পাকিস্তানি জেনারেল, পাকিস্তান নেভি, পাকিস্তান এয়ারফোর্স এর আগমন, এটাও তো ভারতের প্রতি এক ধরনের নয়, সরাসরি উস্কানি। এই সরাসরি উস্কানি দিলে ভারত তো বসে থাকবে না, ভারত তো তার পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে। এই পাল্টা ব্যবস্থা গ্রহণ করলে তখন কি হবে? আজকে যদি বাংলাদেশের মাটি থেকে পাকিস্তান ইন্ডিয়াকে আক্রমণ করা হবে, এই ধরনের বক্তব্য তো লাহোরে ইসলামাবাদে বিভিন্ন জঙ্গি গোষ্ঠী প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে। তারা পাকিস্তানে বসে থাকে, কি করে ঘোষণা দেয় যে পূর্ব পাকিস্তান থেকে, তারা বাংলাদেশও বলছে না, তারা বলছে পূর্ব পাকিস্তান থেকে ভারতকে আক্রমণ করা হবে। এই বক্তব্যটা কি 71 এর আগের বক্তব্যটাকে রিপিট করছে কিনা আমি জানি না। 71 এর আগের বক্তব্যটা যদি আবার পুনরায় বলে, তাহলে এটা ঠিক আছে বলেছে, কিন্তু যদি এটা সাম্প্রতিককালে কোনো আক্রমণ করার জন্য কথা বলা হয়ে থাকে, তাহলে আমি বলবো এই উস্কানিমূলক বক্তব্যে যেন আমরা কান না দেই। কারণ মরবো তো আমরা, পাকিস্তানিরা তো মরবে না। এখানে ভারতের সঙ্গে যদি এইখানে কোনো যুদ্ধ বাঁধে, যে যুদ্ধে তো আমাদের ভারতের সঙ্গে তো আমাদের কোনো জমি নিয়ে কোনো গন্ডগোল নাই, এটা আধিপত্য নিয়ে গন্ডগোল আছে।
আধিপত্যবাদ ঠেকানোর জন্য তো ভারতীয় আধিপত্যবাদ, হিন্দুত্ব আধিপত্যবাদ ঠেকানোর জন্য আমাকে তো ভারতকে আক্রমণ করতে হবে না, ভারতের সঙ্গে যুদ্ধ করতে হবে না। আমি হিন্দুত্ব আধিপত্যবাদ দমন করার জন্য আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ থাকব, এবং মুসলমানরা কোনো অবস্থাতে হিন্দু আধিপত্যবাদের কাছে নতি স্বীকার করব না। আমাদের রাজনৈতিক অঙ্গীকার থাকবে ভারতীয় আগ্রাসন বা ভারতীয় আধিপত্যের কাছে আমরা নতি স্বীকার করব না। সেই জন্য তো আমার সেনাবাহিনী বড় করে বানানোর দরকার নাই, সেখানে দরকার জনগণের প্রতি মোটিভেশন, জনগণকে ঐক্যবদ্ধ করা, সকল রাজনৈতিক দলকে এই ব্যাপারে ঐক্যবদ্ধ থাকা, সেইটা আমাদের প্রয়োজন। সেখানে সেনাবাহিনীর সক্ষমতা বাড়ানোর দরকার নাই। এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, এই তিনটা দেশের সেনা বিন্যাস গুলো দেখেন। আমি যদি পশ্চিম থেকে শুরু করি, তাহলে ভারতের 6.5 লক্ষ থেকে 7 লক্ষ সেনা সদস্য আছে বিভিন্ন বাহিনী নিয়ে, সেখানে ভারতের আছে 14 লক্ষ, আর বাংলাদেশ আছে 1.5 লক্ষের মতো। তাহলে বাংলাদেশ পাকিস্তান মিলে যদি আমরা একসঙ্গে হই, আমাদের তো 7 লাখ 8 লাখের বেশি হচ্ছে না। তাহলে সেখানে আপনি কি করে 14 লক্ষের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবেন? আর প্রয়োজনটাই বা কি আমার যুদ্ধের করার? পাকিস্তানের ডিসপিউট আছে, তারা একটা কাশ্মীর নিয়ে তারা যুদ্ধ করতেছে, কিছুটা কাশ্মীর তারা অর্ধেক দখল করে রেখেছে, বাকি কাশ্মীর তারা ভারতের কাছে আছে, সেখানে তার ডিসপিউট থাকতে পারে। আমার তো এখানে কোনো ডিসপিউট নাই। আমরা তো এখানে ভারতের সঙ্গে আমাদের রাজ্য সঙ্গে তো আমাদের কোনো সম্পৃক্ত নেই। আমরা তো বাংলা ভাগ করে চলে আসছি, পশ্চিম বাংলা হয়ে গেছে, আমরা পূর্ব বাংলা বাংলাদেশ হয়ে গেছি, এখানে তো এগুলো সেটেল হয়ে গেছে। এই জিনিসগুলো নিয়ে আবার নতুন এই যুদ্ধের দামামা বাজানোর তো কোনো কারণ আমি দেখি না। আমরা ভারতীয় আধিপত্যবাদ ঠেকাবো, আমরা হিন্দুত্ব আধিপত্যবাদ ঠেকাবো। বাংলাদেশের মানুষ 90% মুসলমান, এখানে মুসলমান আকিদা, ইসলাম ভিত্তিক রাজনীতি, আমাদের শিষ্টাচার, সামাজিক ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা ইসলামী বিশ্বাসে আদর্শ মেনে হবে। আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠা করা হবে বাংলাদেশে, এটার কোনো নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ, আমাদের রাসূলুল্লাহকে আমরা নবী মানি, এটা কোনো আপোষ নাই। কিন্তু তার জন্য তো আমাকে যুদ্ধ করতে হবে না, আমাকে তো পূর্ণ প্রতিষ্ঠা করার দরকার নাই। আমাদের এই 20 কোটি মানুষের আত্মার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ঈমান আকীদা 20 কোটি মানুষের, প্রতিটি মানুষের আত্মার মধ্যে আছে। এখানে নতুন করে কাউকে মুসলমান বানানোর তো আমরা মুসলিম আধিপত্যবাদ সৃষ্টি করছিলাম, বরঞ্চ আমরা আমাদের মুসলমানদেরকে আরো সহি বা আরো নিবেদিত করার চেষ্টা করছি। সেটা করার অধিকার তো আমাদের আছে, সেটা আমরা করব। কিন্তু আমরা তো মুসলিম আধিপত্যবাদ এখানে বিস্তার করতে চাচ্ছি না, যেটা হয়তো আজ থেকে 500 বছর 1000 বছর আগে দরকার ছিল, যেটা হয়তো মোগলরা করে গেছে, তাদের প্রয়োজন ছিল, যেটা হয়তো উসমানিয়া সাম্রাজ্যের জন্য প্রয়োজন ছিল, তারা করে গেছে। কিন্তু আমি তো এখন বাংলাদেশের সীমা বৃদ্ধি করতে পারবো না, এই আধিপত্য তো আমি দেখাতে পারবো না। এই আধিপত্য দেখাতে গেলে আমি তো অন্যের কাছ থেকে প্রত্যাখ্যাত হতে পারি, কারণ এখানে কথা আছে, এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। এটা নিউটনের 3rd ল, ফিজিক্সের ল, সেই লটা তো চিরন্তন, চিরবাস্তব। এখানে আমি যদি কোনো অ্যাকশন নেই, তাহলে তার রিঅ্যাকশনের জন্য আমাকে প্রস্তুত থাকতে হবে। কাজে আপনি যে 3টি ছবি দেখিয়েছেন, এই 3টি ছবির মধ্যে কিন্তু একটা বিশাল লিঙ্কেজ রয়ে গেছে, একটা বিশাল একটা যোগসূত্র রয়ে গেছে। এখানে রাজনাথের বক্তব্যটা যেমন আপত্তিকর, সেখানে আমরাও যদি উস্কানি না দেই, আমাদেরও ডক্টর ইউনূস সাহেবের বক্তব্যে আরো বেশি সংযত হওয়া উচিত, ডিপ্লোম্যাটিক হওয়া উচিত, আরো বেশি মানে যাতে এখানে কাউকে উস্কানি না দেওয়া হয়, কারো প্রতি বড়ি বক্তব্য না দেওয়া, সেটা খেয়াল করতে হবে। আজকে আপনি ফ্রান্স থেকে বলছেন, ফ্রান্স থেকে তো আমরা অনেকেই ভারত বিদ্বেষী বক্তব্য বলি, আমি তার সঙ্গে একমত। আমরা ভারত বিরোধী, কারণ ভারত আমাদেরকে আগ্রাসন করতে চায়। ভারত যদি আমাদের প্রতি বন্ধু আচরণ করে, আমরাও ভারতের সঙ্গে সবসময় বন্ধু আচরণ করব। ভারতের মানুষের সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক আছে। আপনি দেখেন, এই দেশের সবচেয়ে বেশি মানুষ ভারতে চিকিৎসার জন্য যায়, এই দেশের বেশিরভাগ মানুষ ভারতের বাজার সদাই করে। আমরা এখনো সবচেয়ে বড় যে রাষ্ট্রের সঙ্গে ব্যবসা বাণিজ্য করি সেটি ভারত। কাজে এখানে ভারত আমাদের ভিসা বন্ধ করে দিয়েছে, ভারত আমাদের সীমান্তের চারপাশে তার কাটা দিচ্ছে। এটা তো ভারত বৈরিতা করছে আমাদের প্রতি। এইটা আমাদের জনগণের মাধ্যমে প্রতিবাদ করা উচিত। তুমি আমার চারপাশে তার কাটা দিয়ে রাখছো, তোমার কি সম্পদ আছে যে আমি ওখান থেকে নিয়ে আসবো?
তোমার এখান থেকে, আমার ত্রিপুরা থেকে আমার কি আনার আছে? আমি তো তোমার ভূখণ্ড কোনোদিন দখল করতে যাইনি। আমরা কি আনতাম? তোমার কাছে গরু আনতাম, কিছু চিনি আনি, আমার দেশ থেকে তেল নিয়ে যাও তোমরা, আমরা কিছু জিরা আনি, মশলা আনি ভারত থেকে, শাড়ি আনি আমাদের মেয়েদের, তোমাদের ভারতীয় শাড়ি ভালো আনি। এটা ছিল তার কাটা বেড়া দিয়ে আমাদেরকে আটকাতে হবে কেন? তার কাটা বেড়া দিয়ে তো তুমি আমাদেরকে প্রতি তুমি যে আচরণটা করলা, আচরণটা কি বৈধ? আমি কি মেক্সিকান যে আমি আমেরিকার কাছে চলে যেতে চাই লাখে লাখে কোটি কোটিতে? বাংলাদেশের মানুষ কি ভারতে চলে যেতে চায়, সেটেল হতে চায়? হয়তো কাজ করতে যায়। কাজ করতে তোমরা যাচ্ছ না? তোমরা ভারতীয়রা যাচ্ছ না মিডল ইস্টে? মুসলমান দেশে যাচ্ছ না? তোমাদের লক্ষ লক্ষ হিন্দুরা কি ভারত আমার মধ্যপ্রাচ্য চাকরি করতেছে না? তাহলে তোমার দেশে আমি চাকরি করতে গেলে তোমার তো আপত্তি কোথায়? আমার লোকেরা গিয়া তো কি করে দিল্লিতে রিক্সা চালায়, এই তো এইটাও তুমি সহ্য করতে পারো না। আমার একটা গরিব লোক যদি গিয়া দিল্লিতে কাজ করে, তোমার বাড়িতে কাজ করে, এমন তো বড় কোনো কাজ করে, তোমার ব্যাংকের এমপি তো হয় নাই, ওখানে গিয়ে তো কোনো এমপি হয় নাই। হয়তো দিল্লিতে, বোম্বেতে, মাদ্রাজে, বড় বড় শহরে গিয়ে তারা কায়িক পরিশ্রম করতেছে। তুমি আমার একটা বড় প্রতিবেশী দেশ হয়ে, তুমি আমার একজন প্রতিবেশী হয়ে তুমি এটাও সহ্য করতে পারবে না? এটা বললেও তুমি আমাদের প্রতি হুঙ্কার দিবা, আমাদেরকে হুঁশিয়ার বার্তা দিবা, তাহলে তোমার প্রতি আমার মনোভাব কি হবে? আমার সাধারণ মানুষকে তুমি কাজ করার সুযোগ দিবা না। আর তোমার যে লক্ষ লক্ষ লোক যে আমার ঢাকা শহরে ফ্যাক্টরিতে, মিল কারখানায় চাকরি করতেছে অবৈধভাবে, আমরা কি তোমাদের সেই লোকদেরকে তাড়িয়ে দিয়েছি বাংলাদেশ থেকে? এখনো যে তোমাদের বিহারের লাখ লাখ মুসলমান বাংলাদেশে বাস করতেছে, আমরা কি তাদেরকে বিহারে ফেরত দিয়েছি, তাড়িয়ে দিয়েছি, পাঠিয়ে দিয়েছি? তোমরা কেন আমাদের বাংলাদেশে চার কাটা বেড়া দিবা? কেন ফালানিকে তুমি গুলি করে মারবা? কেন তুমি আমাদের একটা লোক হয়তো ছোটখাটো ট্রেডিং করতে যায়, যেটি তোমরা নাম দিছো বর্ডার ট্রেডিং, স্মাগলিং এ তোমরা জাতি এনেছো, আইকে গুজরাল সাহেবের গুজরাল ডক্ট্রিনে তোমরা বর্ডার ট্রেড করেছো। তো বর্ডার ট্রেড করতে গেলে আমাদের লোককে তুমি গুলি করে মারবা? এটা কি অবস্থা ভাই? কেন কেন বিএসএফরা আমাদের লোকদেরকে গুলি করে মারতে হবে? এগুলা প্রতিবাদ করলে তোমরা আমাদেরকে এন্টি ইন্ডিয়ান বলবা। আমরা ইন্ডিয়ান হবো কেন? আমরা আমি আক্তার ভাই বিদ্বেষ নাই, আমি যেটা বলছি, ভারত জনগণের সঙ্গে তো আমাদের বিদ্বেষ নাই। আমরা চিকিৎসার জন্য ভারতে যাই, আমাদের শিক্ষার জন্য ভারতে যাই। আমার লক্ষাধিক ছেলে মেয়েরা ভারতে লেখাপড়া করে, কোটি কোটি টাকা আমরা তোমাদের ভারতে পাঠাচ্ছি, চিকিৎসার খরচ পাঠাচ্ছি, বাজার করতে যাচ্ছি, এবং আমাদের ট্রেড ব্যালেন্স নাই। আমাদের বিদেশে আর্ন করা হাজার কোটি কোটি ডলার, মিলিয়ন বিলিয়ন ডলার তোমরা ভারতে পাঠাচ্ছি। আমরা তো ভারত দ্বারা, আমরা বলছি না, আমরা দুইটা প্রতিবেশী হলে আমাদের একটা বেনিফিট থাকতে হবে, আমরা দুজনেই উইন উইন কেন করতে পারবো না? কাজে আমাদের যারা ভারত বিদ্বেষী বানাতে চায় তাদের উদ্দেশ্য পর্যন্ত বানাতে চায়। আমি এখানে আরো কথা বলেছি যে আজকে বাংলাদেশে যারা সমরাস্ত্র বেচা কেনা করে, ওই সমস্ত দালালরা, ব্রোকাররা বাংলাদেশে এসে বাংলাদেশে ভারত জুজুর ভয় দেখাইয়ে আমার দেশে অস্ত্র বিক্রি করার একটা পায়তারা করছে। আমরা পাকিস্তানের ইউজড আর্মস অ্যামুনিশন বাংলাদেশে বিক্রি করার একটা পথ খুঁজতেছে। এখানে যদি টেনশন তৈরি করা হয়, এখানে যদি ভারত বিদ্বেষী একটা পরিবেশ সৃষ্টি করা যায়, তাহলে আমাকে অস্ত্র কিনতে হবে। অস্ত্র কিনতে হলে সস্তা অস্ত্র আমি কোথায় পাবো? পাবো তো একমাত্র পাকিস্তানের কাছে, তুরস্কের কাছে। আমাকে সস্তা অস্ত্র কেউ দিবে না, কিন্তু আমাকে সস্তা সস্তা অস্ত্র দেয় না, আমাকে দাম দিয়ে কিনে আনতে হয়। কাজে এখানে বাংলাদেশে যারা ওই ব্রোকারি করে, যারা অস্ত্র বেচা কেনা করে, ওই লাদেন গোষ্ঠী বাংলাদেশে এখন এসে ভর করেছে, যারা বাংলাদেশটাকে আবারও একটা অস্ত্রের কেনা বেচা করতে চায়। আপনি দেখেন এখানে পপি সিড আমদানি করা হচ্ছে। তার পপি সিড আপনি আনেন, বৈধ পথে আনেন, আপনি পাখির খাবারের নাম দেয়া পপি সিড আনলেন। পপি সিডটা কি? এই পপি সিডটা তো আরেকটা নাম আছে যেটা আমরা পাই, পোস্তগোলা, পোস্তদানা। এই পপি সিডের আরেক নাম পোস্তদানা, যেটা আমরা বিরিয়ানিতে লাগে, পোলাও কুরমাতে লাগে, আমরা যখন বিরিয়ানি খাই পোস্তগুলা খাই। এই এই পপি সিড দিয়ে আমরা শরবত বানাই। আমাদের অতীতে বাংলাদেশের সাহিত্যে দেখবেন লেখা আছে যে আমাদের বয়স্ক লোকেরা ওই পপির বা আফিং এর শরবত বানায় খায়া ঘুমাইতো। এখন যেমন আমরা ট্যাবলেট খায় ঘুমাই, সিদাক্সিন খেয়ে ঘুমাই, আগে এরকম যাদের নিদ্রা হইতো না, ঘুম হইতো না, বয়স্ক লোকেরা তারা আফিং এর শরবত খাইতো। সে আফিং এর শরবত খাইয়া তারা ঘুমাইতো। সে আফিং তৈরি হইতো এই পপি সিড থেকে। সেই পপি সিড অনেক
গুড সাইড আছে, পপিসিডের অনেক ভালো দিক আছে, আবার পপিসিডের খারাপ দিক আছে। ওপিয়াম থেকে আজকে চলে গেছে এটাতে আরো বেশি বড় ড্রাগে, আরো বেশি অ্যাডিক্টিভ ড্রাগে। সেই জন্য এইটাকে ব্যান করা হয়েছে। কেন পাকিস্তান থেকে আপনি এই আসলে আপনি যদি আমার বন্ধু দেশি হয়ে থাকেন, আপনি দাবি করছেন মুসলমান মুসলমান ভাই ভাই, তাহলে যে মুসলমানদের গাঁজা খাওয়া নেশা করা হারাম, সেই মুসলমান দেশে তুমি মুসলমান হয়ে তুমি কি করে তোমার দেশ থেকে এক্সপোর্ট করলা, কি করে তুমি অ্যালাউ করলা এই কি বলে পপি সিড বাংলাদেশে এক্সপোর্ট করার জন্য? আমি পাকিস্তান কর্তৃপক্ষকে প্রশ্ন করতে চাই, আপনারা বাংলাদেশের প্রতি এত দরদ দেখান, এত বন্ধুত্ব দেখান, এত ভাই ভাই দেখান, তাহলে আপনার দেশ থেকে কেন পপি সিড বাংলাদেশে এক্সপোর্ট করলেন? দায় দায়িত্ব কার? পাকিস্তানের শাহবাজ সাহেবের না? উনি তার ভালো ভালো কথা বলেন। তাদের দেশে গণতন্ত্রের খবর কি? তাদের দেশের সেনা শাসনের খবর কি? তারা ইমরান সাহেবকে আপনি গ্রেফতার করে জেল ফালায় রাখছেন, ওটা ও মুসলমান না? ও ভাই না? ইমরান ভাই না? ইমরানকে জেল রাখছেন কেন? ভাই ভাই মুসলমান, আমার এখানে আসছেন ভাই ভাই মুসলমান দেখাইতে। আপনারা পাকিস্তান আমলে 71 সনে আপনারা আপনাদের এই বাংলাদেশটাকে পাকিস্তান রক্ষা করতে পারেন নাই, আর এখন আপনি রক্ষা করবেন এসে আমাদেরকে? হ্যাঁ, আপনার রক্ষার দরকার নাই, আপনার সাহায্য দরকার নাই। পাকিস্তানের মতো একটা থার্ড গ্রেড রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব করা আমাদের জন্য মানায় না। পাকিস্তান এমন কোন রাষ্ট্র না যে তার সঙ্গে আমার বন্ধুত্ব করতে হবে। এটা তৃতীয় শ্রেণীর রাষ্ট্র, যে রাষ্ট্রে আজ পর্যন্ত কোনো সিস্টেম পালন করতে পারে নাই, যেখানে নিয়ম নীতি নাই, কেউ কাউকে মানে না, যেখানে একের পর এক সামরিক শাসন চলতেই আছে। ওরকম একটি দেশের সঙ্গে আমরা বন্ধুত্ব করতে পারি না। আরো অনেক মুসলমান দেশ আছে, অনেক ভালো ভালো মুসলমান দেশ আছে, এর চেয়ে ভালো হবে আফগানরা। আফগানিস্তানের সঙ্গে আমরা বন্ধুত্ব করতে পারবো। আর পাকিস্তান দেখুন তো, আফগান মুসলমান, পাকিস্তান মুসলমান, কিন্তু সীমান্তের লড়াই শুরু হয়েছে কেন? বালুচেরা মুসলমানরা বালুচিস্তানের মানুষকে মারতেছেন কেন? সিন্ধিরা মুসলমান না, সিন্ধি থেকে মারতেছেন কেন? ইরান মুসলমান না, ইরানের সঙ্গে আপনাদের কনফ্লিক্ট কেন? আপনি মুসলমান মুসলমান ভাই ভাই দেখাতে আসছেন বাংলাদেশে এসে, এখানে একটা জুজুর ভয় দেখায় আমাদের এখানে অস্ত্র বিক্রি করা পায়তারা করতেছেন আপনারা। এটাকে আমি মনে হয় বাংলাদেশের মানুষ, সচেতন মানুষ, তারা জানে, বিবেকের মানুষ, তারা সবাই জানে যে পাকিস্তান ধান্দা করার চেষ্টা করছে। বাঙালিরা একটা ছোট্ট প্রশ্ন আপনার কাছে, একটা ছোট্ট প্রশ্ন। বাংলাদেশের মানুষ সচেতন, বাংলাদেশ মানুষ এটা হতে দিবে না, কাজে যুদ্ধ এখানে হবে না। আপনি বললেন না, আপনি বললেন যে সস্তায় অস্ত্র, পাকিস্তান টার্কি এরা কি অস্ত্র বানায় যে আমাদেরকে সস্তায় অস্ত্র দিবে? আপনি এই জিনিসটা আসলে বুঝি নাই আমি, যে সস্তার অস্ত্র দিবে মানে আসলে অস্ত্র বলতে অস্ত্র তিনটা গ্রেড আছে, ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড। যে কোনো অস্ত্র যখন ফ্যাক্টরিতে বাইরে হয় সেটাকে ফার্স্ট গ্রেড অস্ত্র বলা হয়। সেই অস্ত্রটা যখন কোনো একটি রাষ্ট্র ব্যবহার করার পরে 2, 4, 5, 10 বছর পরে নতুন অস্ত্র কিনতে যায়, তখন তার পুরনো অস্ত্রগুলোকে ফেলে দিতে হয়, কিন্তু সেই অস্ত্রগুলো অকেজো হয়ে যায় না। আপনি দেখেন যে কোনো লোকের বাড়িতে একটা পিস্তল বা গান থাকলে এটা বাপ দাদার থেকে চলতে থাকে। দাদা বন্দুক কিনে গেছিল, সেটা তার ছেলে করছে, এখন নাতি করতেছে। তো অস্ত্রগুলো এমন বানানো হয় যেটা যুগে যুগে থাকে। তো যে সমস্ত অস্ত্রগুলা কারখানাতে বানানো হয় সেটাকে ফার্স্ট লাইন অফ আর্মস বলে বা মিলিশন বলে, সেটা উন্নত দেশগুলো বা বিত্তমান দেশগুলো, ধনী দেশগুলো সেগুলো কিনতে পারে। তারা যখন ক্রয় করতে যায় ফার্স্ট লাইন অস্ত্র, তখন তাদের পোশাক অস্ত্রাগার খালি করতে হয়, কারণ তারা তো আরেকটা অস্ত্রাগার বানাতে পারবে না, আরেকটা সেনাবাহিনী বানাতে পারবে না। একটা সেনাবাহিনী রাইফেলটা পরিবর্তন করতে হলে, নতুন রাইফেলটা পরিবর্তন করলে পুরাতন রাইফেলটাকে সরাই ফেলতে হয়। এটা সেকেন্ড গ্রেড, এটা কম ধনী, কম বিত্তমান ওই সমস্ত দেশে বিক্রি করা হয়। তো তারা যখন সেকেন্ড গ্রেড কিনে, তখন তাদের হাতে যে অস্ত্রগুলো ছিল এটা হয়ে যায় থার্ড গ্রেড। ওইটা কোথায় নিয়ে যাবে? ওইটার জন্য হলো বাংলাদেশ, এটার জন্য হলো শ্রীলঙ্কা, এটার জন্য হলো নেপাল, এটার জন্য হলো এই কি বলে ওই ইথিওপিয়া, এটার জন্য হলো ইয়েমেন। এই সমস্ত দেশে এগুলো বিক্রি করা হয়, যাদেরকে বিভিন্ন ধরনের মারপেচ করে, মারামারি করে, কাটাকাটি করে, বোমাটো ফালায়া আতঙ্ক সৃষ্টি করলে পরে তারা অস্ত্রের জন্য দিক বিদিক যায়, তখন গিয়ে অস্ত্রগুলো কেনে। এই জন্য অস্ত্রগুলোকে সস্তা বলা হয়, কারণ এগুলো ফেলে দেওয়ার আগে আমার দেশে হয়। যেমন আমরা মিগ কিনেছি, ফেলে দেওয়ার আগে, মিগ এখন উঠতে পারে না, নিজে উঠতে পারে না, মিগ কিনেছি আমরা কোরিয়ার থেকে ফ্রিগেট এনেছি, সেই ফ্রিগেট চলতে পারে না। কাজে আমরা পুরনো অস্ত্র কিনি, পুরনো জিনিস কিনি, রিকন্ডিশন জিনিস কিনি, অন্যের ফেলে দেওয়া জিনিস কিনি, কাজে স্বাভাবিকভাবে সস্তা।
ফার্স্ট লাইনের চেয়ে সস্তা। কাজে বাংলাদেশে যদি একটা যুদ্ধ অবস্থা তৈরি করে দেওয়া যায়, তাহলে আমরা অস্ত্র কেনার জন্য চাপ সৃষ্টি করব। কাজে এখানে অস্ত্রের যে দালালরা, তারা এখানে বাজারে এসে এই কাজগুলা করতেছে। অস্ত্রের তো কোনো অ্যাডভার্টাইজ হয় না, টিভি শো হয় না, ওখানে মিডিয়া শো হয় না, কিন্তু তারা মিডিয়াকে ভাড়া করে ওই সন্ত্রাসের খবরগুলো দেওয়ার জন্য, বর্ডার কনফ্লিক্টের ছবি দেওয়ার জন্য। বর্ডার কনফ্লিক্টের ছবিগুলো ছাপাইলে, টেলিভিশনে দেখাইলে, আপনাদের টক শোতে আনলে অস্ত্র কেনার একটা কজ অফ অ্যাকশন তৈরি হয়। ওই কজ অফ অ্যাকশনের মাধ্যমে তখন নিউজশিট তৈরি করতে পারে আমাদের এই আমলারা, যে হ্যাঁ ভারতের সঙ্গে এই হচ্ছে, অত এর প্রতিকার হলো আমাদেরকে আরো অস্ত্র কিনতে হবে। এই নোটশিট তৈরি করা ইনিশিয়েটিভ তৈরি হয়, এটা পরে ক্যাবিনেটে যায়, টাকা পয়সা আসে, বাজেট আসে, কিনে। কিন্তু এই জন্য একটা ওয়ারের পিকচার তৈরি করতে হয়, একটা কনফ্লিক্টিং নিউজ দিতে হয়, সেই নিউজগুলো মিডিয়ার মাধ্যমে হয়। সেটা আবার রাজনীতিবিদরা, আমাদের মতো রাজনীতিবিদরা পিক আপ করে আমরা অ্যানিকারিং করবো, রাজনাথের মতো বলবো, হুঁশিয়ারি করবো। রাজনাথ তো একটা মাফিয়া, ও তো ওই দেশের জন্য জনসাধারণের প্রিয় নেতা তো না। তারাও তো যুদ্ধ বাজাইয়া দিয়া অস্ত্র কিনতে চায়, তারাও তো মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্ত্র কেনার জন্য তারা একটি ডিফেন্স ফ্রেম চুক্তি করেছে। তাদের যখন চুক্তি করেছে তখন তারাও তো নতুন সমরাস্ত্র কিনবে। তারা সেই সমরাস্ত্র গুলা কোথায় নিয়ে যাবে? হয় একটা যুদ্ধ বাধায় গুলাগুলি করে এগুলা কনজিউম করে ফেলবে, কদিন গুলাগুলি করবে, বর্ডারের সীমান্তে গুলাগুলি করে গুলিগুলা খালি করবে, নতুন গুলি আবার নিয়ে আসবে। এটা তো পুরনো খেলা রে ভাই। এখন তো কেউ কারো রাজ্য দখল করার সময় দিন চলে গেছে। একমাত্র রাশিয়াই শুরু করেছে রাজ্য দখল করার রাজনীতি। এখন তো রাজ্য দখল না, এখন যুদ্ধ খেলে, যুদ্ধ খেলা বন্ধ করে অস্ত্র কোম্পানি গুলাকে তাদের অস্ত্র কোম্পানি চালু রাখার জন্য ব্যবস্থা করার নামই হলো বর্তমানে বর্ডার কনফ্লিক্ট। বর্ডার কনফ্লিক্ট গুলো হয় 2 দিন 3 দিন 5 দিন ব্যাপী যুদ্ধ করা হয়, পুরনো অস্ত্রগুলোকে ব্যয় করে দিয়ে নতুন অস্ত্র কেনার জন্য। এখানে কেউ কারো দখল করার জন্য হয় না। বর্ডার কনফ্লিক্ট যেহেতু রাজনাথ সিং এর কথাটাই উঠলো, এটা হচ্ছে যে গত বছর এই আগস্টের 7 তারিখে আমাদের প্রধান উপদেষ্টা উনি প্রথমে এখানে এপিতে একটা দিয়েছিলেন, স্পিচ দিয়েছিলেন। ওখানে উনি বলছিলেন যে এই 7 সিস্টার অক্ষত থাকবে না উনি। এরপরে বাংলাদেশে আসার পরে এগুলো নিয়ে কথা চলছে, ভারত কিন্তু তখনও কিছু বলে নাই। আপনার 1 মাস আগে আমাদের পুলিশ প্রধান উনি বলছেন ভারত যদি যুদ্ধ করতে চায় আমরা প্রস্তুত। এরপরে একজন নেতা তো আমেরিকাতে 50 লাখ আমাদের আছে, লোক আছে, গেরিলা, আমরা গাজবাতুল হিন্দ করব। এরপরেই কিন্তু রাজনাথ সিং তারা এইভাবে আস্তে আস্তে বলা শুরু করলেন। আসলে এই যে এই ঝামেলাটার উৎপত্তিটা কারা করলো মূলত, আপনার কি মনে হয়? না, উৎপত্তিটা তো আমি প্রথমেই বলেছি যে আমরা উস্কানিমূলক বক্তব্য আমরা শুরু করেছি, কিন্তু তারপরেও আমি মনে করি রাজনাথ সিং এর ভাষাটা ঠিক হয়নি। উনি একজন ওইভাবে জবাবটা ওনার দেশের লোকদেরকে সস্তা, এটা তো উনি চেষ্টা করেছে পশ্চিমবাংলার লোকদের খুশি করার জন্য। যুদ্ধটা যদি হয়, গন্ডগোলটা হয়, মারামারি কাটাকাটি হয়, তাহলে তো হবে পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে আমাদের গন্ডগোল হবে, মারামারি কাটাকাটি হবে। কাজে পশ্চিমবঙ্গের লোকদেরকে সন্তুষ্ট করার কথা বলেছে, সেই জন্য রাজনাথ সিং এর কথাটা বলা ঠিক হয় নাই। আমি তো আমার ডক্টর ইউনূসের পক্ষে ডিফেন্ড করতেছিলাম। আমি তো আমার নেতা যেটা নিউ ইয়র্কে বলেছেন 50 লক্ষ লোক রেডি আছে, জং করেঙ্গা, যুদ্ধ করেঙ্গা। জং তো দেখতেছি আমরা কি হয়েছে, জং তো আমরা জীবন ভরে বায়োটা খাচ্ছি। ওই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি বাংলাদেশে জন্মগ্রহণ করে নাই, ঈসা খাঁ বাংলাদেশে জন্মগ্রহণ করে নাই, মুঘল সম্রাটটা এই ভারতে জন্মগ্রহণ করে নাই, এই ফিরোজ শাহ বাংলাদেশে জন্মগ্রহণ করে নাই, কিন্তু তারা দেশে রাজত্ব করে গেছে, এদেশে আইসা দখল করে রাজত্ব করে গেছে। আমাদের মাথায় কাঁঠাল ভেঙে তারা কাঁঠাল খেয়ে গেছে। আমরা নিজেরা দরিদ্র থেকে দরিদ্র হয়েছি। যে সোনার বাংলা ছিল, যখন আমাদের মেয়েরা রেশমি কাপড় পরতো তখন আরবিরা গায়ে একটা কাপড় লটকায় পড়তো, তারা জামা বানাইতে পারতো না। অনেক ইউরোপিয়ান দেশের কাপড় ছিল না যখন আমরা ছিল। যখন আমরা ভাতে মাছে বাঙালি ছিলাম তখন অনেক দেশে খাদ্য ছিল না, রুটিও খাইতে পারতো না। আর সেই বাংলাকে শ্মশান মানেছি আমরা। এইগুলো করি তো ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজিরা, ফিরোজ শাহরা, মুঘলরা এসে আমাদের বাংলাদেশকে নিঃস্ব করেছি, বাংলাদেশকে আজকে অন্যের মুখাপেক্ষি করেছি। আজকে আমাদের তো প্রতিটা পদক্ষেপে আমাদের আত্মঘাতী। আমরা নিজেদের করে চিন্তা করতে পারি না, নিজেদের করে ভাবতে পারি না, আমাদেরকে অন্য ভাবায় দেয়। আপনি ফ্রান্সে বসে বাংলাদেশ নিয়ে ভাবেন, কিন্তু আমাদের বাংলাদেশের মিডিয়াগুলো কিন্তু ভাবে না। আমাদের বাংলাদেশের মিডিয়াগুলো কিন্তু এই কথাগুলো প্রচার করে না। বাংলাদেশের বড় বড় জাতীয় সাংবাদিকরা কিন্তু এইগুলা প্রচার করার মতো সাহস নাই। তারা এখানে এক ধরনের ধান্দাবাজি করে, তারা এখানে পয়সা কামানোর মিডিয়া চালায়।
এখানে কিন্তু আজকে আপনি ফ্রান্সে বসে আপনি আমার কথা নিচ্ছেন, আমি কিন্তু বাংলাদেশের সম্পূর্ণ ঝুঁকি নিয়ে আমি কথা বলছি, কিন্তু আপনি ঝুঁকি মুক্ত। কিন্তু আমার দেশে মিডিয়া যারা আছে আমরা কথা বলবো ঝুঁকি নিয়ে, কিন্তু আমাদের সে কথা বলা প্রচারণা করার সুযোগ আমাদের নাই, সেখানেও তারা আমাদেরকে নেবে না। চামচাগিরি করলে, আজকে চাটুকারিতা করলে দেখবেন আমাদের এখানে আমাদের মিডিয়াতে সবার আগে নিয়ে যাবে। কাজে এখানে আমি বলতে চাই যে কথাটা, সেটা হচ্ছে আমাদের বড় ক্রাইসিস লিডারশিপের, নেতৃত্বের। এই নেতৃত্বের কারণে আমরা এই ধরনের মানে কি বলে কথা বলতে পারি, আমরা এই ধরনের আস্ফালন করতে পারি, এই জন্য দায়িত্ব জ্ঞানী বলতে পারি। লিডারশিপ যদি আমাদের মধ্যে থাকতো তাহলে আমরা এই ধরনের কথা বলতে পারতাম না। না, আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, আপনি বীর মুক্তিযোদ্ধা, স্যালুট আপনাকে। আমরা গত 54 বছরও ভারতের সাথে অনেক, আপনার বিএনপি ছিল, আওয়ামী লীগ ছিল, এরশাদ ছিল, জাতীয় পার্টি ছিল, অনেকেই ছিল। এই পরিস্থিতি কিন্তু কখনো হয় নাই। হঠাৎ করে এই পরিস্থিতি গত 14 মাসে এত কি আমাদের হয়ে গেল যে আমরা কি শক্তিশালী হলাম? 7 সিস্টারকে আমরা আসলে নিয়ে নিতে পারবো মনে করে আমার দেশে? ভাই আপনি একটা সিম্পল জিনিস বুঝেন না কেন? বাইডেন প্রশাসন বাংলাদেশে একটা বিপ্লব করার জন্য, সরকার রিজিম চেঞ্জ করার জন্য তারা $29 মিলিয়ন ইনভেস্ট করেছে। 29 মিলিয়ন তারা ইনভেস্ট যখন করেছে, তাহলে এই টাকাটা তারা নিতে হবে না বাংলাদেশ থেকে? 29 মিলিয়ন মানে হলো প্রায় ধরেন কত, 100 টাকা করে হলো মানে 290 কোটি ডলার। সেখানে তারা তো এই ডিলটা তো নিতে হবে, এখানে অস্ত্রের একটা বাজার তৈরি করতে হবে, তাহলে তো এখানে অস্ত্র বিক্রি করতে পারবে, সে টাকাটা নিয়ে যাবে। আপনি দেখেন না, এখানে বলা হচ্ছে তারা $1 বিলিয়ন সয়াবিন তেল তারা আমেরিকানরা বাংলাদেশকে বিক্রি করবে। $1 বিলিয়ন মানে হইল 1,25,000 কোটি টাকা। যেখানে বাংলাদেশের বাৎসরিক বাজেট হলো 5 লক্ষ কোটি টাকা, সেখানে আমরা শুধু সয়াবিন তেল কিনতেছি 1,25,000 কোটি টাকার সয়াবিন আমেরিকা থেকে। অথচ আমাদের আশেপাশে আরো কম দামে আমরা সেই টাকাটা কিনতে পারতাম। অর্থাৎ $1 বিলিয়ন মানে 1,000 মিলিয়ন আমাকে দিয়েছে 29 মিলিয়ন। 1,000 মিলিয়ন $10% যদি হয় তাহলে তো 100 মিলিয়ন হয়। 100 মিলিয়ন টাকা তো সে নিয়ে গেল গা এই এক সয়াবিন তেল বিক্রি করে। এই সয়াবিন তেল বিক্রি করে তো $29 মিলিয়ন দিয়েছিল রিজিম চেঞ্জের জন্য, আর এই সয়াবিন তেল বিক্রি করে আমাদের কাছ থেকে নিয়ে গেল গা $100 মিলিয়ন বর্ধিত লাভ। কারণ প্রায় 30% বেশি দাম দিয়ে তেল এই সরিষাগুলা, এই সয়াবিন গুলো আমরা কিনতেছি। কিন্তু এটা তো আমরা আমাদের জনগণকে বুঝাতে পারতেছি না, কারণ জনগণের তো আমাদের লেভেল অফ শিক্ষার অবস্থানটা, গ্রহণযোগ্য অবস্থানটা তো এত মানে অ্যাডাপ্টেবিলিটি তো আমাদের কম, আমরা পারতেছি না, যার ফলে আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া সহজ হচ্ছে। এরকম যদি একটা দুইটা অস্ত্রের ডিল হতে পারে, যদি এরকম $1-2 বিলিয়ন অস্ত্র বিক্রি করা যদি বাংলাদেশে ডিল হতে পারে, তাহলে তো সোনায় সুহাগা। কাজেই সকল এই বাজারে এখন এই অস্ত্রের দালালরা কেনার চেষ্টা করছে। কাজে আমি আপনাকে বলছি, দায়িত্ব জ্ঞানী নেতৃত্ব সবসময় জাতির জন্য সর্বনাশ বয়ে আনে। আজকে আমাদের এই দায়িত্ব জ্ঞানী নেতাদের সম্ভার হয়েছে, সমাবেশ হয়েছে। বাংলাদেশে এখন A to Z যতগুলো নেতা প্রতিদিন লাফাচ্ছে, চিৎকার করছে, রাজনৈতিক কর্মকাণ্ড দেখাচ্ছে, এগুলা সবগুলা হলো ওই পর্যায়ের। এগুলো নিয়ে তো লাভ নাই, চরম রাজনৈতিক নেতৃত্ব শূন্যতা আমরা আছি। একটা পার্সোনালিটি নাই বাংলাদেশে। আমরা ভেবেছিলাম ডক্টর ইউনূসের প্রতি যে আস্থা বিশ্বাস, ভেবেছিলাম যে একটি লোকের প্রতি সারা বাংলাদেশের মানুষ যেভাবে আস্থা স্থাপন করেছিল, অন্তত পক্ষে ইনি কয়েকটা বছর হয়তো বাংলাদেশের মানুষকে কিছু ডেলিভারি করতে পারবে, কিছু দিতে পারবে। আজকে দুর্ভাগ্য, ওনার টিম ওনাকে সহযোগিতা করলো না। উনি যে টিমটা নিয়েছে সেই টিমটা দিয়ে উনি কাজ করতে পারলেন না, ওনাকে আজকে ব্যর্থ করে দেওয়া হলো। এটা আমাদের জাতির জন্য দুর্ভাগ্য। আর কতকাল নেতৃত্বহীন আমরা থাকবো? কাজে আমি মনে করি আজকে যে ইয়াং ফোর্স জেনজি আছে তাদের থেকে শুরু করতে হবে। আমরা এখন সেই তরুণ নেতৃত্ব চাই, যারা এখনো পৌঁছে যায় নাই, যাদের মাথা এখনো কেউ কিনে ফেলে নাই। আমরা এরকম তরুণ নেতৃত্ব চাই। তারা যত তাড়াতাড়ি আগায় আসতে পারবে ততই বাংলাদেশের মঙ্গল হবে।
আমরা ওই নেতৃত্ব চাই, সে যেখান থেকে হোক, যেখান থেকে আসুক, সৎ, দক্ষ এবং তেজদীপ্ত নেতৃত্ব চাই, যারা দেশটাকে বদলাতে পারবে, জনগণের ভাগ্যটাকে বদলাতে পারবে, আবার আমরা সুখী বাংলাদেশ, সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়তে পারবো। এটাই এখন আমাদের এই শেষ বয়সে স্বপ্ন, আকাঙ্ক্ষা বা আমাদের প্রত্যাশা। স্যার, দুইটা কমেন্টস আমি না নিয়ে পারছি না। একজন কমেন্টস করেছেন, সেনাবাহিনী কেন বারবার রাজনীতিতে হস্তক্ষেপ করছে? আপনার কি মতামত, যেহেতু আপনিও একজন সেনা কর্মকর্তা ছিলেন? ভাই, আমি এটা কথাটা অন্যভাবে নিয়ে না, সুন্দর করে বলি। জি জি। আমরা যদি আমাদের ঘরের ভিতরে দুই ভাই ঝগড়া করি, সবার আগে যে আমার গেটের বাইরে যে দারোয়ানটা নিয়োগ করেছি, সে দারোয়ানটা তো আইসা আমাদের দুই ভাইকেই দুই দিকে সরায় দিবে নাকি? এটা কি দারোয়ানের দোষ? বলেন না। সে তো আমার কর্মচারী, কিন্তু আমার দুজন ঝগড়া করতেছে, দুই ভাই, একজনকে মেরে ফেলতে চাচ্ছি, তাহলে দারোয়ান এসে তো আমার এক ভাইয়ের পক্ষ নেবে না, সে তো দুই ভাইকে সরাইয়া দিবে। তাহলে ওই মুহূর্তে মনে হচ্ছে সেই কর্তা, সেই কর্তৃত্ব। আমাদের দেশে যতবার রাজনৈতিক ক্রাইসিস গুলা হয়েছে, যতবার আমরা রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি করেছি যেখানে আমরা নেতার একজন মানি না, তখনই আমাদের সেনাবাহিনী হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছে। সেনাবাহিনী তো চিরস্থায়ী ক্ষমতায় থাকে নাই, আমাদেরকে তারা বারবার সঠিক রাস্তায় আনার চেষ্টা করেছে। এখানে সশস্ত্র সেনাবাহিনী রাষ্ট্রের রক্ষক, রাষ্ট্র প্রতিষ্ঠা করে সশস্ত্র বাহিনী, রাষ্ট্রের ভৌগোলিক সীমা নির্ধারণ সশস্ত্র বাহিনী, রাষ্ট্রের জনগণ কারা থাকবে কারা থাকবে না নির্ধারণ করে সশস্ত্র বাহিনী, তারপরে শাসন করে অন্যরা। কাজে রাষ্ট্র যখন শত্রু দ্বারা আকাঙ্ক্ষিত হয়, আক্রান্ত হয়, শত্রু যদি ভিতরের হয় বাইরের হয়, শত্রুকে নিধন করা সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর অন্যতম এবং একমাত্র দায়িত্ব। আর আমি যদি আভ্যন্তরীণ থেকে শত্রু হই, আমাকে তো সেনাবাহিনীর খুবই, এটাই স্বাভাবিক, এবং সেনাবাহিনী সেই দায়িত্বটাই বারবার পালন করে। কিন্তু আমরা নিমক হারাম জাতি, আমরা সেনাবাহিনী সে কৃতিত্ব দিতে চাই না। আমরা সেনাবাহিনী যখন এই দেশে শান্তি রক্ষা করে, যখন উপদ্রবকে নিরাপদে রূপান্তরিত করে, যখন শত্রু নিধন করে, আমরা পরবর্তীতে ওই সেনাবাহিনীকে শত্রু নিধন করার জন্য আমরা তাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করাই। আমরা এরকম একটি কি বলবো নিমক হারাম জাতি, যা নিজের স্বার্থ বুঝি না। কোথায় যাবেন বলেন, কাকে বলবেন? কাজে এখানে আমি মনে করি সশস্ত্র বাহিনী বাংলাদেশে টিকে আছে বলে এখনো আমার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব টিকে আছে। নাহলে আমাদের মতো এই চরিত্রহীন রাজনীতিবিদরা, এই ফটকা রাজনীতিবিদরা আজকে বাংলাদেশটা কবেই আমরা তছনছ করে দিতাম। বুঝতে পারছেন? আরেকজন প্রশ্ন করেছেন আপনাকে, যে আপনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, আপনারা কি যুদ্ধ করেছিলেন কি আজকের এই পরিস্থিতিটা দেখার জন্য? দেশের আজকের যে পরিস্থিতি, মৌলবাদীর উত্থান, সবকিছু মিলে যুদ্ধটা কি আমরা ভাই একটা বোঝার চেষ্টা করেন, আপনি এত বছর পর জন্ম নিয়েছেন, আপনাকে দেখার জন্য যুদ্ধ করে নাই। যুদ্ধ করেছিলাম পাকিস্তান সেনা বাহিনীকে এই দেশ থেকে তাড়ানোর জন্য, আর কোনো কিছু করার জন্য নয়। আমরা বাংলাদেশের রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য, আমরা আপনাদের স্বপ্ন দেখার জন্য করি নাই। স্বপ্ন হলো আলাদা, স্বপ্ন আপনাদের স্বপ্ন ছিল কিনা। আমাদের একটাই কর্তব্য ছিল পাকিস্তান হানাদার বাহিনীকে বাংলাদেশের সমূলে পরাজিত করা। আমরা সেটা করতে পেরেছি, করে দেশটাকে আপনাদের হাতে দিয়েছি। কারণ আপনারা স্বপ্ন দুষ দেখবেন না স্বপ্ন কি দেখবেন, এটা আপনাদের ব্যাপার, আমাদের মুক্তিযুদ্ধের ব্যাপার না আপনাদের স্বপ্ন বাস্তবায়ন করা। আমরা তখন তরুণ ছিলাম, আমরা পাকিস্তান থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া, অশেষ আমরা সকল শত্রুকে ধ্বংস করে পরাজিত করে আমরা বাংলাদেশকে প্রতিষ্ঠিত করেছিলাম, আপনাদের স্বপ্ন পূরণ করার জন্য না। এই নতুন এই বাংলাদেশ দেখা, ওই বাংলাদেশ দেখা, বলেন আমরা কি বাংলাদেশ ছিলাম ডক্টর ইউনূসকে আইনা, বিদেশ থেকে আইনা এই ক্ষমতায় বসায় দিয়ে আপনার দেশটাকে ধ্বংস করবেন? এটা ছিল আপনারা দায়ী। আপনারা যেই জাতি কাকে ভোট দিতে হয় জানেন না, যেই মানুষ অন্ধ দলভুক্ত হয়ে লাফান, ভালো মন্দ বিচার করতে পারেন না, যে জাতি, যেই জাতির শিক্ষকরা নোট বই পড়ায় বাংলাদেশের মানুষকে, যেই জাতির প্রাথমিক শিক্ষা শিক্ষকরা চাকরি করে, যারা শিক্ষকতা করে না,
যারা ছাত্রদেরকে ভুল শিক্ষা দেয়, যে জাতির প্রাথমিক শিক্ষা যেখানে শিক্ষা থাকে না, যেখানে শিক্ষকেরা, সরকারি শিক্ষকেরা তাদের শিক্ষালয় ছেড়ে ঢাকা শহরে এসে রাজনীতি করে, এইগুলা দমন করার জন্য যে রাজনৈতিক নেতৃত্ব দরকার ছিল সেটা নাই। আজকে এটার জন্য দায়ী আমরা জনগণ। আমরা সচেতন নই, আমরা হুজুগে বাঙালি, যে যখন যেটা বুঝায় আমরা ওই দিকে ধাবিত হই। আমরা অত্যন্ত নিচু এবং স্বার্থপর। আমরা আমাদের স্বার্থের জন্য আল্লাহর নামে মিথ্যা কথা বলতো কোনটা বোধ করি না। আমরা আল্লাহর কালাম কেউ আমরা ভুলভাবে ছড়ায় দিতে বিভ্রান্ত বোধ করি না। আমরা আমাদের প্রাথমিক শিক্ষায় আমাদের ছেলে মেয়েদেরকে সঠিক শিক্ষা দেই না। আজকে এটাই আমাদের দুর্ভাগ্য। আজকে যাই হোক, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ, স্বাধীন সার্বভৌম থাকবে। এদেশের 20 কোটি মানুষ এদেশের স্বাধীনতা সংরক্ষা করবে। কিন্তু দেশটাকে কিভাবে গড়তে চান এটা সিদ্ধান্ত এদেশের জনগণকে নিতে হবে এবং জনগণের নেতাদেরকে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত জনবান্ধব, জনগণের বান্ধব সরকার তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত এটা সম্ভব হবে না। পুলিশ দিয়ে রাষ্ট্র শাসন করা যায় না। যখনই খারাপ শাসক আসে তখনই পুলিশ লাগে, ভালো শাসক থাকলে পুলিশ লাগে না। আমেরিকার অনেক পরিস্থিতি আসছে গেছে, পুলিশ দিয়ে বেতন চার্জ করতে হয় নাই, কিন্তু আজকে ট্রাম্পের মতো লোক আছে বলে বেতন চার্জ করতে হয়। ট্রাম্প তো ভালো মানুষ না, আমেরিকার ভালো প্রেসিডেন্ট না। হয়তো ট্রাম্প ক্ষমতাশালী, শক্তিশালী হতে পারে, সেখানে লাগে মানে পুলিশের চার্জ করতে হয় না, ওর সিস্টেম বিল্ড আপ করতে হয়। সিস্টেমই বলে দিবে। চায়নার রাজপথে পুলিশ নিয়ে মানুষ পিটায় না, কিন্তু পরিবেশ পরিস্থিতি এমন সৃষ্টি হয়েছে যে কেউ অন্যায় করতে সেখানে সাহস পায় না, ফলে পুলিশের প্রয়োজন পড়ে না, সেখানে প্রয়োগ করা প্রয়োজন পড়ে না। আপনি সিস্টেম করেন। এখানে দুর্নীতিবাজি দিয়ে তো রাষ্ট্র চলতে পারবে না। এখানে যে যায় লঙ্কা সেই হয় রাবণ। কে দুর্নীতিবাজ না? আচ্ছা, টাকা কে পাচার করে নাই? গত 1 বছরে কি টাকা বাংলাদেশে পাচার হয় নাই? এর হিসাব কি আছে না? বলেন, আপনারা হিসাব দিয়েছেন কত টাকা পাচার হয়েছে গত 1 বছরে। এই টাকাটা কে পাচার করলো? কাজে এই বিষয়গুলো নিয়ে কথা কম বলাই ভালো। আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই। এই নির্বাচন যত তাড়াতাড়ি সম্পন্ন হবে ততই তাড়াতাড়ি আমরা আপাতত একটা নতুন ধাপ উত্তরণ করতে পারবো। আমি বলছি না যে নির্বাচন হলেই আমাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু আমরা একটা সুষ্ঠু শাসন ব্যবস্থার ধাপে যাব। সেখান থেকে যদি রাজনৈতিক শক্তি যদি একটি সুন্দর শাসন ব্যবস্থা তৈরি করতে পারে, নতুন বন্দোবস্ত তৈরি করতে পারে, মানুষের কল্যাণ নিশ্চিত করতে পারে, দেশকে সামনে দিয়ে এগিয়ে নিতে পারে, তার রাজনৈতিক শক্তির জয় হবে, উত্থান হবে। আর না হলে আমরা আবারও একটা নতুন সংগ্রামে যেতে হবে, আবারও আমরা একটা অন্ধকারের মধ্যে হাত পড়ে যাব। তারপরে আমি বলবো বাংলাদেশ গণতন্ত্রের বাইরে যেতে পারে না, যাবেও না। আমরা সুষ্ঠু একটা নির্বাচন চাই। সেই নির্বাচনটা অবশ্যই ফেব্রুয়ারি মাসে হতে হবে। আর ফেব্রুয়ারি মাসে নির্বাচন না হলে এই দেশে গৃহযুদ্ধ কেউ আটকাতে পারবেন না। এবং এটা একটি রাজনৈতিক দলের পক্ষে যাবে, এই অনৈক্যটা অন্য একটি রাষ্ট্রের পক্ষে যাবে। আপনি অনর্থক খাল কেটে পুকুর আইনেন না, দয়া করে আল্লাহর হস্তে খাল কেটে কুমির বাংলাদেশে আইনেন না, না হলে কিন্তু এর পরিত্রাণ, এর থেকে আমরা মুক্ত পাবো না। আচ্ছা, আমি আসলে রাজনৈতিক বিষয়ে যেতে চাচ্ছিলাম না, তারপরে একটা জিনিস প্রশ্নটা না করে আমার লোভ সামলাইতে পারতেছিলাম না। সেটা হচ্ছে যে আপনার 7ই নভেম্বর গেল, যেটা আপনারা বিপ্লব এবং সংহতি দিবস পালন করেন 7ই নভেম্বর। সেই দিন যে আপনাদের যার ভাষণটা সবচেয়ে বেশি প্রচারিত হয়েছে ফেসবুক সব জায়গায়, মির্জা হাফিজ বা কিছু একটা নাম, বাট মানে আমার জানা মতে যিনি কিনা 7ই নভেম্বরে 3রা নভেম্বর জিয়াউর রহমানকে যেদিন হাউস অ্যারেস্ট করা হয়, যেটার মূল নায়ক ছিলেন তিনি এখন আপনাদের 7ই নভেম্বর সম্বন্ধে। এটা মির্জা হাফিজ না, মির্জা হাফিজ না, আমি নামটা ভুলে গেছি আসলে। নাম হলো মেজর হাফিজ। মেজর হাফিজ, জি। ওনারটা কিভাবে প্রচারিত হয়? আপনাদের যারা জিয়াউর রহমানের পক্ষে ছিল তাদের কি কেউ ছিলেন না? তারা আপনার সবকি মৃত নাকি? একটা চরিত্রহীন জারজ মিডিয়া কি করবে বলেন? 71 কি এটা জারজ মিডিয়া?
যেটা মুজাম্মেল বাবু আওয়ামী লীগের প্রপাগান্ডা করার জন্য প্রতিষ্ঠা করেছিল, এটা জারজ মিডিয়া, তাকে কি বলবেন? সেটা এখন বাপ বদলাইছে, এখন বাপ বদলায়া নতুন বাপ আনছে, এখন সেখানে নতুন বাপেরা বসছে। কি করবেন এই জারজ মিডিয়াকে? আপনি কি বলবেন বলেন? আপনি বাংলাদেশের মেইন মিডিয়াতে কোন সত্য নিউজ পাচ্ছেন? বাংলাদেশের খবর কোন পাচ্ছেন বলেন? আপনি মেইন মিডিয়াতে দেখতে পাচ্ছেন বলেন? না। কাজে আপনি কি করবেন? আপনি এরা আবার বলে স্বাধীনতা, সত্য প্রকাশে আমরা আপোষহীন, কত কিছু বলে। ৭১ টিভি মুজাম্মেল বাবুর টিভি, মুজাম্মেল বাবুলকে ভেঙে যেতে হলো, এই টিভি কেন চালু থাকবে? ৭১ টিভি কেন চালু থাকবে? এটাকে কেন বন্ধ করবেন না? এখন অধিকারের প্রশ্ন। তাহলে মুজাম্মেল বাবুকে কেন তাড়ালেন দেশ থেকে? সেও তো নাগরিক। এবার এগুলা বললে তো আপনারা আমাদেরকে অন্য কথা বলবেন, এগুলা করলে আপনি আমাদেরকে হুমকি দিবেন, মানহানি কথা বলবেন, নাকি মামলা করবেন, আমাদেরকে আদালতে নিয়ে যাবেন, কোর্টে নিয়ে যাবেন, কত কিছু করবেন। পারেনি তো, ক্ষমতা প্রয়োগ তো করতে পারেন, দেখাইতে পারেন। কাজে এই সমস্ত জারজ মিডিয়ার সম্বন্ধে কথা বলে তো লাভ নাই, যারা সত্যকে সবসময় বিভ্রান্ত করে, যারা সবসময় সূর্যমুখী ফুলের মতো যেদিকে সূর্যের আলো দেখে সেদিকে তারা মুখ করে কথা বলে। এরা আগে আমরা শুনতাম যে মস্কোতে বৃষ্টি হলে আমাদের এই ম্যাপের লোকেরা বাংলাদেশ ছাতি ধরতো, আরেক পার্টি ছিল চীনের বৃষ্টি হলে ওখানে তারা ছাতি ধরতো। এখন বাংলাদেশে শুরু হয়েছে যে কর্তারা কি বলে, রাষ্ট্র যা বলে ওদিকে ছাতা ধরে। তখন কি করবেন? মধ্যে গালি দিয়ে তো নিজেরাই বিপদে পড়তে হয়, নিজেরাই জীবন আজকে হুমকির মধ্যে পড়তে হয়, আজকে আমাদেরকে শুনতে হয়, আমাদেরকে থ্রেট পাইতে হয়। আজকে মেজর হাফিজের লোকেরা আমাকে থ্রেট করতেছে, তারা আমাদেরকে বলতেছে প্রস্তুত হন, আপনাকে আদালতে নিয়ে আসবো আমরা, ওনারা কি মানহানির কেস করবে। তো ওই ছেলেটা জানে না, অফিসার জানে না যে 3 নভেম্বরে মেজর হাফিজের কি রোল ছিল। সে তো মনে করছে মেজর হাফিজ দোয়া তুলসী পাতা, দোয়া ফেরেস্তা। এখন আমাদেরকে আদালতে নিয়ে যাও, হুমকি দেয়। বলেন আজকে আমাকে একজন হুমকি দিয়েছে, বলেছে তাতে কি হয়েছে, দেখ হুমকি। এই হুমকি তো কতবার শুনে আসতেছি, আওয়ামী লীগের হুমকি শুনছি, কত কিছু শুনছি, ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিয়েছে, কিছু পারি নাই। তারপর তো আমাদের বদনাম হয়েছে, আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা হয়েছে, প্রচারণা হয়েছে, শেখ হাসিনার কাছে এটা নিয়েছি ওইটা নিয়েছি। ওর দিন বলতো আওয়ামী লীগ করি, এখন কথায় কথায় বলে আমরা এখন জামাত করব, এনসিপি করব। এগুলো তো শুনবই। কাজে আপনি যে কথাটা বলার চেষ্টা করছেন, সত্য এমন একটা জিনিস, এই সত্য বলা, সত্য বড় বড় কঠিন। সত্যের পক্ষে কেউ থাকে না, সত্য আমাদেরকে 2 দিক দিয়ে কাটে। আমরা সত্যকে ভয় পাই, সত্যকে আমরা অ্যাভয়েড করি, সত্যকে আমরা পরিহার করি। কিন্তু দুর্ভাগ্য হলো আমরা সত্যকে গোপন রাখতে চাই, কিন্তু সত্য বেরিয়ে আসে। সত্য এমন একটা জিনিস, তাকে কেউ দাবায় রাখতে পারে না। সত্য কোনো না কোনো দিন কোনো না কোনো ভাবে প্রকাশিত হয়ই। কাজে আজকে আমরা বক্তব্য দিচ্ছি দেশের জন্য, জনগণের জন্য, কল্যাণের জন্য। ঝুঁকি তো থাকবেই, ঝুঁকি থাকবে বলে তো আমি কথা বলতে পারি না, সবাই কথা বলতে পারতো। যদি ঝুঁকি না থাকতো তাহলে সবাই কথা বলতো, প্রতিটা মানুষই কথা বলতো। কিন্তু প্রতিটা মানুষ ঝুঁকি নিতে পারে না। যারা ঝুঁকি নিতে পারে তারাই সত্য কথা বলতে পারে। আমি তো বলতে পারতেছি না, আমার সে হিম্মত নাই, শক্তি নাই, আমি তো সকল সত্য প্রকাশ করতে পারছি না। তারপরেও আপনারা যখন বলেন, ঘটনার পরম্পরায় আমাকে কিছু কথা বলতে হয়, তার জন্য আমাকে তো মূল্য দিতে হচ্ছে না ভাই, প্রতিনিয়ত মূল্য দিতে হচ্ছে। কাজে আপনারা ভালো থাকবেন, আপনাদের প্রচার বাড়ুক, প্রসার বাড়ুক, মানুষ আরো দেখুক। তবে আমরা চেষ্টা করব জনগণের কল্যাণের জন্য যা কিছু করার দরকার, যেটা ভালো সেটা যেন বলতে পারি যতদিন পর্যন্ত বেঁচে আছে এই পৃথিবীতে। আক্তার ভাই, আমার ছোট্ট ছোট 2টা প্রশ্ন আছে আর আপনার কাছে। আর একটা প্রশ্ন হচ্ছে যে জাস্ট 13 তারিখ আওয়ামী লীগ একটা লকডাউন ডেকেছে। আমি লকডাউন ডাকার পরে আমরা যেটা শুনলাম যে 7,000 নতুন পুলিশ নিয়োগ দিয়েছে ঢাকাতে এই মুহূর্তে 13 তারিখের জন্য। কিন্তু আজকে আপনার এই ইন্ডিয়ান একটা পত্রিকা নর্থ ইস্ট নিউজ, চন্দন নন্দী ওনার যে রিপোর্ট, সেখানে দেখা গেল যে 7,000-এর মধ্যে 6,800 কতজন, এটা পুরোটা একটা মিলিশিয়া বাহিনী নাকি, যেটাকে ওরা বলতে চাচ্ছে যে আপনার আসিফ বাহিনী। আসলে আপনি এটা কেমন মনে করেন? মানে আমাদের একটা পুলিশ বাহিনী বা সেনাবাহিনী আছে, এর ভিতরে এইটা, যদিও জানি এটা রাজনৈতিক একটা বিতর্ক, এরপর আসলে কিভাবে দেখেন এইগুলোকে?
এগুলো ভুয়া 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 ভুয়ার উপরে ভুয়া, মানে গুজবের উপরে গুজব, গুজবের চন্দন নন্দিত গুজবের একটা উস্তাদ, বুঝছেন না? সে তারপরে ওই যে একটা মেয়ে আছে না কি বিদেশে গেছে গা, বুঝছেন না? এখন প্রশ্নটা হয়েছে 13 তারিখে আদালত কবে রায় দিবে সেটা ঘোষণা করবে, রায়ের দিন নির্ধারণ করবে। 13 তারিখ তো রায় দিবে না, আদালত 13 তারিখে রায় কবে দিবে সেটা নির্ধারণ করবে। সেখানে আওয়ামী লীগ একটা কথা বাজারে ছেড়ে দিছে, মানে ওই যে চিলে কান নিয়ে গেল, আওয়ামী লীগ বলে দিল যে আমরা বিশাল সমাবেশ করব। বিশাল, আরে বাপরে বাপ, যে আওয়ামী লীগ রাস্তায় দাঁড়াতে পারে না, যে আওয়ামী লীগ এক জায়গায় বসে মানে আওয়ামী লীগ কথা বলতে পারে না, সে শেখ হাসিনাকে বাঁচাইতে মানে সে চলে যেতে বাধ্য হলো, অথচ কেউ বেরিয়ে আসলো না, সে বিশাল। আর বিশালের উপরে আবার দিয়েছে। এখানে 13 তারিখে না, 15 তারিখে বাংলাদেশে পুলিশের পোশাক পরিবর্তন করা হবে। বাংলাদেশের পোশাকের জন্য নতুন একটা পোশাক তারা তৈরি করেছে। এইটাই আগের থেকে ছড়ানো হচ্ছে যে নতুন পোশাক যখন পরবে তারা নতুন মিলিশিয়া। অর্থাৎ স্বাভাবিকভাবে অনেকে বাচ্চাদের চোখের সামনে বলবো, আম্মু আজকে ঢাকা শহরে পুলিশ দেখলাম না, সব নতুন একটা বাহিনী বাড়িছে। বাস্তব, ছেলের চোখে সত্যি, কারণ সে যে পুলিশের পোশাকটা গতকালকে দেখেছে, 3 দিন আগে দেখেছে, সেই পোশাকটা তার সামনে নাই। ফলে সে তো এসে বলবে নতুন একটা কি যেন আসছে আম্মা, এটা আগের পুলিশ তো না, এটা কি ধরনের একটা পোশাক, কি ধরনের এইটা, কি এটা। এইগুলো তো বিভিন্ন সময়ে বিভিন্ন অতি বুদ্ধিমান লোকেরা, ষড়যন্ত্রকারীরা, সুবিধাবাদীরা, এইগুলা কতগুলা মানুষ যেগুলো শয়তানের পিশাচের বন্ধু, এরা জাতিকে, দেশকে, মানুষকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে আবির্ভূত হয়। এখানে বিষয়টা হলো 13 তারিখে আদালত একটা রায় তারিখ নির্ধারণ করবে, আর 15 তারিখ থেকে পুলিশ তার নতুন পোশাক পরিবর্তন করবে। চন্দন নন্দিত একটা দিয়ে দিল। 7,000 পুলিশ তো নিয়োগ করার কোনো দরকার নাই। এই পুলিশটা নিজেদের গুরুত্ব বাড়ানোর জন্য, এই দেশটা তো পুলিশই দেশ না, পুলিশ শাসন না। এই পুলিশ 7,000 কেন, 70,000 পুলিশ দিয়ে কি করবে? এই যে গ্রেফতার করা হচ্ছে, এই গ্রেফতারে কোনো বৈধতা পাচ্ছে? এই গ্রেফতার কি কেউ কোনো স্বীকার করতেছে? আজকে যদি আওয়ামী লীগ দলে দলে হাজারে হাজারে গ্রেফতার বরণ করতো, তাহলে দেখতেন সরকারের কি অবস্থা হয়। কিন্তু হাজারে হাজারে এই গ্রেফতার বরণ করার মতো আওয়ামী লীগ নেই। আমরা বিএনপি পাইলাম না, আমরা বিএনপি 15 বছর আন্দোলন করে একটা ছেলে পাইলাম না আত্মাহুতি দেওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য। গ্রেফতার হলেই পরে কান্নাকাটি, জামিনের জন্য পাগল হয়ে যায়। তা আওয়ামী লীগের তো একই অবস্থা। আওয়ামী লীগ কোথায় পাবে নিবেদিত লোক, জান দেওয়ার জন্য লোক? তার ঠেকা পড়ছে। আর এখানে হাজার হাজার লোক, যদি আজকে অন্তকে এই, আমার তো আশা ছিল যে অন্ত 1000-20 লোক বা লাখখানেক লোক গ্রেফতার হবে এই সরকারের পতনের পরে, আওয়ামী লীগের সরকারের পতনের পরে। কোথায়? হয়নি তো গ্রেফতার। কাজে যারা গ্রেফতার হয়ে আছে তারা তো আগামী দিনে হিরো। এরা বাইরে আইসা আওয়ামী লীগের হিরো হবে। এরাই তো আওয়ামী লীগের হাল ধরবে। আর বাকি যদি ভাইকে গেছে, পলায় গেছে, এটির তো রাজনীতিতে আবার আসার কোনো সুযোগ নাই। কাজে এখানে এই পুলিশ দিয়ে তো রাষ্ট্র চালানো যাবে না। এই 7,000 পুলিশ দিয়ে অযথা টেনশন ক্রিয়েট করা হলো। এখানে ঝুঁকি নিতে হবে, মানুষকে বুঝাইতে হবে আওয়ামী লীগ একটি ফানুস, এর শক্তি এখন নাই। কাজে আওয়ামী লীগের কথার মধ্যে কথার জবাব দেওয়া যাবে না। এই ধরনের স্বরাষ্ট্রমন্ত্রী দরকার, যে বুদ্ধি বিবেচনা করে বুঝতে পারবে কার কথায় কি জবাব দিবে। এই 7,000 পুলিশকে নিয়োগ করে সে যদি 5টা আওয়ামী লীগকে ধরে বা 2টা মেরে ফেলে, তখন কি অবস্থা হবে? আর যদি তৃতীয় পক্ষ এখানে যদি পুলিশের উপরে গুলি চালায় দেয়, বা একটা ওই যারা আন্দোলন আওয়ামী লীগের নাচবে তাদেরকে গুলি করে মারা দেয়, তখন কি হবে? এই যে শিক্ষকদের উপর লাঠিচার্জ করলো, কত বড় অন্যায় করেছে বলেন? আমি শিক্ষকদের পক্ষে না, আমি পরিষ্কার বলেছি, স্পষ্ট বলেছি, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার পিছনে সবচেয়ে যদি একজন কাউকে দায়ী করতে হয়, তাহলে প্রাথমিক স্কুলের শিক্ষকরা। এবং তারা গ্রামে গঞ্জে যে বেতন পায়, সর্বোচ্চ বেতন পায়। একজন শিক্ষক, প্রাইমারি স্কুলের শিক্ষক, ওই ওয়ার্ডে, ওই এলাকায় যে টাকা কামাই করে, ওই গ্রামে আর কেউ এত টাকা কামাই করে না। এত বড় কৃষকও নাই তার সমপরিমাণ টাকা আয় করে। হ্যাঁ, হয়তো ঢাকা শহরে প্রাথমিক শিক্ষকদের জন্য একটু কষ্টকর, কারণ তাদের জন্য হয়তো এই এখানে লিভিং স্ট্যান্ডার্ড হাই, ফলে তাদের জন্য কষ্টকর। রাজধানীতে থাকবেন, আরামায়েশ করবেন,
তো এখানে তো আপনারা তো কিছুটা তো পাচ্ছেন, সেটা তো শিক্ষা দেন, একটু ভালো করে শিখান। এখানে তো বাড়ি বাড়ি গিয়ে শিখান, প্রাইভেট টিউশনই করেন, পাচ্ছেন তো? আমি তো দেখি না একজন প্রাইমারি স্কুল টিচার, আশেপাশে আমাদের বন্ধু বান্ধব সব দেখছি, কই কেউ তো খারাপ অবস্থায় আছেন, কিন্তু শিক্ষা তো দেন না, ছাত্রদেরকে শিখাচ্ছেন না। তো আমার সুপারিশ থাকবে এই প্রাথমিক শিক্ষাটাকে, স্কুলগুলাকে বন্ধ করে দেন, করে সবগুলাকে মাদ্রাসায় রূপান্তরিত করে দেন। মাদ্রাসার শিক্ষকরা অনেক বেশি নিবেদিত, তারা তাদের ছেলেদেরকে মেয়েদেরকে যথেষ্ট যত্ন নিয়ে মানুষ করতেছে, তাদের মধ্যে শিক্ষার অনেক উপকরণ আছে, তারা ইসলাম শিখে, তারা কোরআন শরীফ পড়তে পারে, নামাজ পড়তে পারে, সূরা জানে, তাদের দোয়া দুরুদ জানে। আর এইগুলো স্কুল দিয়ে কি পড়ে বাড়ছে আমি জানি না, এরা তো কিছুই জানে না। কাজে তার চেয়ে বাংলাদেশে একমুখী শিক্ষার কথা বলা হচ্ছিল, এই ইংরেজি মাধ্যম, এই স্কুল, প্রাইমারি স্কুল সবগুলো বন্ধ করে দেওয়া হোক, বন্ধ করে দিয়ে একমুখী একটি মাদ্রাসা রূপান্তরিত করা হোক, যেখানে আমাদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক অঙ্ক, বিজ্ঞান সবকিছু পড়ানো হবে। এবং এরা অনেক বেশি নিবেদিত, এই মাদ্রাসা শিক্ষকরা অনেক বেশি নিবেদিত, তারা যত কম বেতনে চাকরি করে এরপরেও শিক্ষক ছাত্রদেরকে যেভাবে লেখাপড়া করায় সত্যি প্রশংসনীয়, সত্যি তারা নিবেদিত, তাদের কৃতিত্ব আছে, এই জাতিকে আজকে তাদেরকে বানানোর জন্য, তৈরি করার জন্য আছে। আজকে এই যে মূল্যবোধ সম্পন্ন জনগোষ্ঠী তৈরি হয়েছে, আছে জামাতের যে মূল শক্তি, এগুলো তো মাদ্রাসাতে তৈরি করে দেওয়া হয়েছে, আমরা কিন্তু অন্য রাজনৈতিক দলে পারি নাই। কাজে আমি মনে করি আমার ব্যক্তিগত সুপারিশ থাকবে, এই প্রাথমিক শিক্ষকদেরকে বিদায় করে দেন, এদের বেতন ভাতা কি আবদার 10ম গ্রেডে দিতে হবে তাদেরকে। নিজে জানে না লেখাপড়া, নিজে জানে না সারা দুইটা শব্দ জিজ্ঞাসা করলে বলতে পারে না, একটা বাক্য বলতে পারে না। আপনি গিয়ে দেখেন না প্রাইমারি শিক্ষকদের মান কোথায় গেছে, কি পরিমাণ মান গেছে। বাড়ির পাশে বসে ধান লাড়ে, গরু পালে, চাষ করে, আর স্কুলে গিয়া ফাওকে মাস্টারি করে। এগুলোর জন্য ঢাকা শহরে স্কুল ছেড়ে দিয়ে আসছে। আর আমার শিক্ষা উপদেষ্টা সাহেব, প্রাথমিক উপদেষ্টা সাহেব, উনি সেমিনারে দাঁড়ায় বক্তৃতা দেন। কেন উনি শিক্ষকদেরকে ঢাকায় বলতে পারেন নাই যে আপনাদের এগুলো, আপনি সরকারি চাকরি করেন, স্কুলে যান, ওরা আমরা দেখবো পরে, আপনাকে বাচ্চাদের পড়ান, পড়ার দায়িত্ব পালন করেন, 14 জন শিক্ষা দেন, আমি দেখবো। এর বেশি বেতন দেওয়া যাবে না, চাকরি করলে করেন, নাহলে আল্লাহর রাস্তায় বিদায় হয়ে যান। এই কথা বলতে পারলাম না শিক্ষা, প্রাথমিক শিক্ষা উপদেষ্টা। এই হ্যাডম তো নাই, ক্ষমতা দেখান, খুব ক্ষমতাশালী আপনারা মন্ত্রী, বুঝতে পারছেন না? একবার আমি এক শিক্ষামন্ত্রীকে কোন একটা বিষয়ে এরকম হ্যাডম দেখাচ্ছিলাম, তুমি কি হ্যাডম দেখাও শিক্ষামন্ত্রী? তোমাকে যদি থাপড়াই গালে ধরে এখানে কি হবে? তোমার একটা পুলিশ এসে আমাকে অ্যারেস্ট করবে, আর কি পাল্টা চিনতে পারো তুমি? আর কি ক্ষমতা আছে? এখন আমাদের তো মন্ত্রীরা ক্ষমতা দেখায়, ক্ষমতাটা কতটুকু দেখায়? যদি একটা গানম্যান নিয়ে ঘুরে ওই ক্ষমতা দেখায়। আরে বেটা, তোমার হ্যাডম নাই, তুমি শিক্ষকদের সামনে দাঁড়ায় বলতা, ওই কামান, বন্দুক, এই জল কামান, পুলিশ না দাঁড়ায়, তুমি দাঁড়ায় বলতা যে ভাই আপনারা আসছেন, আপনার দাবি দেওয়া নিয়ে আসছেন, শুনেছি, ঠিক আছে যান, এই বছর পারবো না, আগামী সরকার আসুক আপনাদের দেখবে, এখন আমরা পারবো না। সত্য কথা বলার সাহস নেই কেন আপনাদের? তাদের সামনে বলতেন, তারা আপনি মারি ফেলতো, দেখতাম মেরে ফেললে আমরা কি করি, দেখতাম কেমনে মেরে ফেলে। এই সৎ সাহস আপনার নাই। আবার আপনার শিক্ষা আপনি আর খুব শখ, আরে বাপরে বাপ, উপদেষ্টা হয়ে গেছেন গা, কোনো আন্দোলনে নাই, কোনো প্রতিবাদে নাই, দেশের কোনো কাজে পাইনি আপনাদেরকে, অতীতও পাই নাই, এখন উপদেষ্টা বানিয়ে দেওয়া হয়েছে, তারপরে আপনাদের কোনো ডেলিভারি নাই, কোনো কাজ করতে পারেন না, কোনো কাজ দেখাতে পারলেন না। এখন সেমিনারে বসে বলেন শিক্ষকদের দাবি অযৌক্তিক, এটা মানা যাবে না। এই কথাটা আপনি শিক্ষকদের সামনে গিয়ে কেন বললেন না? তারপরে দেখতাম তারা আপনাকে কি করে। আপনি পুলিশ দিয়া, কামান দিয়া, পানি দিয়া এদিকে মারলেন। আমি তাদের বিরোধী, তারপরেও বলি তার প্রতি যে আচরণ করেছেন আমি সেটা নিন্দা জানাই, আমি ঘৃণা জানাই, পুলিশের অ্যাকশনকে আমি প্রতিবাদ জানাই। আপনার কোনো অধিকার নাই কারোর প্রতি আপনি এরকম অত্যাচার করার, পুলিশ দেওয়া পিটানোর ক্ষমতা, দায়িত্ব বা এখতিয়ার আপনার আছে। আমি এটা তীব্র নিন্দা, ক্ষোভ, ঘৃণা জানাচ্ছি। যদিও আমি শিক্ষকদের অস্তিত্বের বিপক্ষে, আমি বাংলাদেশের শিক্ষা ধ্বংসের জন্য এদেরকে দায়ী করি। ধন্যবাদ আপনাকে। আর কিছু ভাই? হ্যাঁ, একটা ভাই লাস্ট কোশ্চেন যেটা, সেটা আপনিও বলছেন যে ফেব্রুয়ারির ভিতরে ইলেকশন হইতে হবে, নাহলে গৃহযুদ্ধ বাঁচবে। কিন্তু এই যে গণভোট না ভোট, এইটা নিয়ে সমস্যা। আগামীকাল সম্ভবত প্রধান উপদেষ্টাই সিদ্ধান্ত দিবে। আপনার কি মনে হয় যে আওয়ামী লীগের যারা অন্যায় করছে, অনেকে অন্যায় করছে, আমি বলবো না যে কেউ অন্যায় করে নাই, সব সুফি সব না, ওদের বিচার হইতে হবে, এটা যেমন শিওর, তেমনি আওয়ামী লীগ ছাড়াই কি আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন করে ফেলাই যুক্তিযুক্ত মনে করেন? মানে ইনক্লুসিভ ইলেকশন যেটা বলি, তাহলে এইটা কি আপনারা যেটা বলেন যে আওয়ামী লীগ আমলে ইলেকশন হয় নাই, সেম হয়ে গেল না এখন, সেম সাইড?
সেম হয়ে গেল, কিন্তু আওয়ামী লীগ তো রাজনীতি অপ্রাসঙ্গিক। এখানে ইনক্লুসিভ রাজনীতিতে এখানে আওয়ামী লীগকে বলা হচ্ছে তোমাকে শাস্তি হিসাবে এই বছর শাস্তি দেওয়া হলো, তুমি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আমি তো বলি ভালো, এই শাস্তি পাওয়ার পরে তো আওয়ামী লীগ বলতে পারবে আমাকে তো একটা শাস্তি দিয়েছো, আবার আরেকটা শাস্তি কেন? তাছাড়াও আমি আওয়ামী লীগকে অনুরোধ করবো, আপনারা তো অনেকগুলো নির্বাচন করেছেন, ক্ষমতায় ছিলেন, আপনারা তো ভোটের তোয়াক্কা করেন নাই, তো এখন তো আপনাদের তো ভোট লাগে না, তো জনগণ আপনি দাঁড়ালে তো আপনাকে ভোট দিবে না, ভোট দিলে তো আগেও ভোট দিত। তা আপনারা এইবার নির্বাচনে না এসে আপনারা দেখেন যে জনগণ অন্যদিকে ভোট দিয়ে নির্বাচিত করে কিনা। যদি অন্যদিকে ভোট দিয়ে নির্বাচিত না করে, তখন আপনারা বললেন যে আপনারা সঠিক ছিলেন, আপনাদের অতীত পদক্ষেপ গুলো সঠিক ছিল, বলতে পারবেন। এইবার দেখেন না, নির্বাচনে আপনারা না থাকলে জনগণ ভোট দিতে আসে কিনা, এটা দেখেন, জাতির বৃহত্তর স্বার্থে, আপনাদের স্বার্থে, সবার স্বার্থে। আর এখানে ভোট হবে আগামীকালকে, সরকার হয়তো বড় জোর বলতে পারে যে মানে সংঘাতের দিকে জাতিকে ঠেলে দিতে হয়, তাহলে সরকার আগামীকালকে বলবে যে নির্বাচনের আগে, অর্থাৎ জাতীয় নির্বাচনের আগে গণভোটটা হোক। এটা যদি সরকার রাষ্ট্রটাকে সংঘাতের দিকে ঠেলে দিতে চায়, দায়িত্ব জ্ঞানহীন, কাণ্ড জ্ঞানহীন যদি কাজ করতে চায়, জাতিকে বিভক্ত করতে চায়, সকল রাজনৈতিক দলের অনৈক্য সৃষ্টি করতে চায়, ঐক্য ধ্বংস করতে চায়, তাহলে এই সরকার হতে এই সিদ্ধান্ত নেবে। আর যদি সরকার জনগণের কল্যাণ চায়, সকল রাজনৈতিক দলের ঐক্যকে ধরে রাখতে চায়, যদি সবার প্রতি সম্মান দেখাতে চায়, মানুষের কল্যাণ, মানুষের সুখ শান্তি সমৃদ্ধির দিকে লক্ষ্য রাখে, যদি তারা দায়িত্বশীল হয়, যদি আমি একটু আগে একটা শোতে বলেছিও যে একদম ইয়াং একটা ছেলে ছাত্রলীগ করে, সে আমাকে পাঠিয়েছে, আপা অমুক জায়গার অমুক কমিটি ফান্ডে আমি এত টাকা দিয়েছি, 5,000 টাকা। তাই আমি বললাম যে তুমি কোথায় পাইছো 5,000 টাকা, পাইলা কোথায়? তুমি তো নিজে লুকায় আছো। বলে যে খালা, ফুপু, চাচা, মামা, এর কাছ থেকে 500, এর কাছ থেকে 200, যার কাছ থেকে যা পারছি 5,000 টাকা জোগাড় করছি, জোগাড় করে এই লকডাউন সফল করার কর্মসূচি দিয়েছি। তো দেখেন বাড়ি ভাই, এটা কিন্তু 1971 সালে ঘটেছিল। 1971 সালের মহান মুক্তিযুদ্ধ জনযুদ্ধে রূপান্তরিত হয়েছিল বলেই মাত্র 9 মাসের মধ্যে আমরা লাঠি সোটা নিয়ে আমরা সেই পাকিস্তানের ট্রেন্ড মিলিটারি বাহিনী, তাদেরকে আমরা পরাস্ত করেছিলাম, তাই না? তো সেই পরিস্থিতি আসলে বাংলাদেশে এখন। এবং শুধুমাত্র যে আওয়ামী লীগের নেতাকর্মী তা কিন্তু না, আমি একদম দায়িত্ব নিয়ে বলছি, একদম সাধারণ মানুষ যাদের সাথে আওয়ামী লীগের ন্যূনতম কোনো সম্পৃক্ততা ছিল না, আপনি নিজেও তো দেখতে পাচ্ছেন, সোশ্যাল মিডিয়া দিকে যদি তাকান তাহলে আপনি দেখেন যাদের কাছকে আপনি দেখছেন, যারা প্রথম থেকে ভয়েস রেজ করেছে সে আগস্টে, সেপ্টেম্বরে, অক্টোবরে, নভেম্বরে, এদের অনেককেই আমরা 5ই আগস্টের আগে চিনতাম না, তাই না? দেখেন তারাই কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার কারণে ইউনূসের যত সব অপকর্ম সারা দেশের মানুষ জানতে পারছে। তো সবাই তো আর সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকে না, বা বোঝে না, একটু ভয়ও পায়, কারণ ইউনূস কি করছে আপনি জানেন। তো অনেকে এভাবে অর্থ দিয়ে সাহায্য করছে, 500, 200, 1000, যে ভাই আমি তো যেতে পারবো না, এই 500 টাকা রাখো। এই ঘটনা ঘটছে বাংলাদেশে, এবং একটা দুটি ঘটনা না, মানে এই যে আমি তো আসলে সাবধানতার কারণে বা নিরাপত্তার কারণে নাম বলবো না বা আর কিছু বলবো না। এই টাকাগুলো যে পাচ্ছে, কোথায় পাচ্ছে? কারণ কিছু টাকা তো লাগছে, আপনি যে আসছেন, একটা জায়গায় যাচ্ছেন, এই যে আমাদের নেতাকর্মীরা কেউ তো বাড়িতে থাকতে পারছে না। কার বাড়িতে থাকছে? কারো না কারো বাড়িতে থাকছে। আওয়ামী লীগের কারো বাড়িতে থাকতে পারছে না তো, তার মানে নিরপেক্ষ একদম যে কখনো হয়তো সমর্থক তাদের বাড়িতে থাকছে, তারাই খাবার খরচ দিচ্ছে আজকে 14 মাস ধরে, তারাই হাত খরচের 2 টাকা দিচ্ছে, তারাই যাতায়াত ভাড়াটা দিচ্ছে। আওয়ামী লীগ তো আসলে কোন কিংস পার্টি না, আওয়ামী লীগ তো একটা ঘটনা বলি, আজকে আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে ছবি, একটা টেবিলে অনেকগুলো কর্মী নাস্তা করছে, তারা নাস্তা করছে, পোস্টে সে লিখেছে গড়তে ঢোকার আগে একসাথে বসে আমরা নাস্তা করি, আর মানে এরপরেই তারা আন্ডারগ্রাউন্ডে চলে যাবে, থাকতে পারবে না এইভাবে। আমি তো বিদেশে থাকি, আমার খুব ইচ্ছে হলিস এদের কারোর সাথে যদি আমার কন্ট্যাক্ট থাকতো, তাকে তো বলতাম যে একদিনের নাস্তার টাকাটা আমি দিই। হ্যাঁ, আসলে ইয়াং ছেলেমেলে এই বিষয়গুলো দেখে কথা নিশ্চয়ই শুনতে পাচ্ছে। এবং আমি জানি যে আওয়ামী লীগের আসলে অধিকাংশ নেতারাই তো যারা দায়িত্বে ছিলেন দেশের নাই, যদি কেউ থেকেও থাকেন তিনি চুপচাপ আছেন, মানে তিনি আসলে তারা আর কিছু করছেন না, করছেন একেবারে এরা, মানে অদ্ভুত, তাদের কোনো পোস্ট পজিশন না, কিচ্ছু নাই, কিছু ছিল না। এরা কোথা থেকে এই শক্তি পাচ্ছে? এবং কালকে আমি কিন্তু আবার বলছিও যে তোমরা কিন্তু এক্সপেক্ট করো না যে আগামী মাসে বা 2 মাস পরে আমরা দেশে ফিরে যাবো, বলে আমরা কেয়ারই করছি না। আমরা চেষ্টা করছি যত দ্রুত নেত্রীকে দেশে ফেরানো যায়, এটা হচ্ছে মেইন। কারণ দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, এখন আওয়ামী লীগের চেয়ে বড় হচ্ছে আমার দেশ, এখন আর কোনো ইয়ে নাই।
সো লিডারশিপটা এটাই তো মানে অটোমেটিকলি একদম ভেতর থেকে বেরিয়ে আসছে, ভেতরে ছিল, তাদের আসলে এতদিন পর্যন্ত প্রস্ফুটিত হবার বা বিকশিত হবার সুযোগ পাইনি, এই সুযোগে সেগুলো বিকাশ হচ্ছে আর কি। আমরা এই নেতৃত্বের এখন যারা নেতা, এদের নেতৃত্বে আমরা ভবিষ্যতে আওয়ামী লীগের রাজনীতি করব বা দেশ পরিচালনা করব। এবার আজকে মিছিল, মিছিলটা এতদিন ঢাকায় মিছিল হতো, টেকনাফের মিছিলের যে ছবি আমি দেখেছি অবাক লাগেছে। টেকনাফের মিছিল, কক্সবাজারের মিছিলের একটা মিছিল ছবি পাঠিয়ে লিখেছে একজন, আওয়ামী লীগের নেতা কর্মীদের হাতে কক্সবাজারের পতন, যে কেউ দখল করেছিল কক্সবাজার, তারা উঠতে পারছিল না, তারা কিন্তু কক্সবাজারের পতন ঘটেছে আজকে। ঢাকা সিলেট রোডে কেউ গাছ কেটে ফেলেছে, যানবাহন বন্ধ হয়ে গেছে, একেবারে মুক্ত উদ্দেশ্যময়কার পরিস্থিতি। কিন্তু এটা উপায় নাই তো। আমি 4-5টা ঘটনার কথা বলি টানা, আপনি যেটার সাথে বাংলাদেশটাকে ধ্বংস করে দেবার যোগসূত্র আপনি খুঁজে পাবেন। আসিফ মাহমুদ সজীব ভুইয়া, সে কিছুদিন আগে আওয়াজ দিল যে 5ই আগস্ট যদি সরকারের পতন না হতো তাহলে সশস্ত্র যুদ্ধ হতো। তার মানে কি, সশস্ত্র যুদ্ধ করবার মতন অ্যাবিলিটি তার তখনই ছিল। আচ্ছা, এরপরে তাকে অস্ত্র সহ ধরা হলো, মানে অস্ত্রের গুলি সহ AK-47 এর গুলি তার কাছে এয়ারপোর্টে। আচ্ছা, তারপর গোপালগঞ্জের যে হত্যাযজ্ঞ তার নেতৃত্ব সে দিল কন্ট্রোল রুমে বসে মনিটর করছিল। এরপরে সে প্রকাশ্যে ঘোষণা দিয়ে সরকারের সমস্ত সুবিধাকে নিয়ে এবং সরকারি ব্যবস্থাপনায় সে কিন্তু জঙ্গি তৈরি করছে, জঙ্গি বাহিনী তৈরি করছে। সে যদি বা এই যুব ক্রীড়া মন্ত্রণালয়ের নেতৃত্বে, এবং সে কি করছে এটাকে বলছে, এবং প্রতিদিন দেখবেন তার ফেসবুকে পোস্ট যে এই অস্ত্র প্রশিক্ষণ আমাদের দেশের তরুণ সমাজের কেন প্রয়োজন। আপনি যোগসূত্র পেয়েছেন চারটার? আচ্ছা, দেখেন তারা কিন্তু সশস্ত্র ভাবে ছেলে মেয়েদেরকে আসলে প্রশিক্ষিত করছে। আমরা পপি বীজ পাইলাম 27 টন, যেটা পাখির খাবারের নাম করে এসছে, না পশু খাদ্য হিসেবে এসছে, না পাখির পশু খাদ্য হিসেবে এসছে। সেই পপি বীজের মাধ্যমে কি করছে, একটা চালান ধরতে পেরেছে, কারণটা হচ্ছে এই চালানটা কথা ইনফর্ম ছিলাম, মানে আমাদের কাস্টমস ইনফর্মড হয়েছিল, কেউ তাদেরকে বলেছিল যে একটা আপনার বিড়াতে কোলে ওঠার চেষ্টা করতেছে, কোলে নিয়ে নেন, আপনি কোলে নিয়ে নেন, ও আমরাও দেখবো, ও ভালো লাগবে তার। তো সেই পপি বীজ কি করছে, সে এই পপি বীজ কাস্টমস ইনফর্ম ছিল বলে আগের চালানগুলো গেছে, এইটা ধরতে পেরেছে। আগের চালান যে গেছে বা পরের চালান কিন্তু আমরা জানি না, আমরা কেন ধরে নিচ্ছি যে একটা চালানই এসেছিল। আচ্ছা, সেই পপি বীজ দিয়ে আপনি কি করবেন, অঙ্কুরোদ্গম পপি বীজ, এগুলো দিয়ে পপির চাষাবাদ হবে বাংলাদেশে বিভিন্ন জায়গায়, সেখান থেকে আফিম হেরোইন তৈরি হবে। এই আফিম হেরোইন তৈরি করে আপনি আমাদের তরুণ সমাজটাকে একদম অথর্ব করে দিবেন। ইতিমধ্যে তাদের হাতে আপনি অস্ত্র তুলে দিলেন, কিন্তু আসিফ মাহমুদ কিন্তু অস্ত্র তুলে দিয়েছে, বই খাতা কিন্তু কেড়ে নিয়েছেন। বই খাতা যে কেড়ে নিয়েছেন তার প্রমাণ আমরা তাদের রেজাল্টে পেয়েছি, কিছুদিন আগে একটা রেজাল্ট হলো পাবলিক পরীক্ষা, রাইট? তো এই অবস্থা আমার কাছে সবচেয়ে যেটা অদ্ভুত, আমাদের আরেকটা বিষয় দেখবেন আপনি, জেনারেল এডুকেশন, সাধারণ শিক্ষার সাথে অন্তর্ভুক্ত যেসব শিক্ষক, বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল এবং প্রাইমারি স্কুল, সেগুলোর কিন্তু শিক্ষকদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। তারা কিছুদিন পরপর দেখছেন আপনি আন্দোলন করছে বিভিন্ন দাবিতে, এবং সেই আন্দোলনে তাদের উপরে নির্মম নির্যাতন করা হচ্ছে। এর আগে আমরা দেখলাম এই ছাত্রদের হাত ধরে সেই সব শিক্ষকদেরকে মারা হয়েছে, গলায় জুতার মালা দেওয়া হয়েছে, হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে হাত ফাটিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে পদত্যাগে বাধ্য করা হয়েছে। মানে আপনি জেনারেল এডুকেশনটাকে ধ্বংস করছেন, তরুণ সমাজটাকে ধ্বংস করছেন। তাহলে আপনি কি করতে চাইছেন? প্রথমে হয়তো আমরা ভেবেছিলাম যে ইউনূস একটা লোভী, সেই লোভী মানুষটা সে হয়তো বা দেশের নেতৃত্ব নিয়ে তার নেতৃত্বে দেশটাকে রান করাতে চায়, সে একটা লিডারশিপের মজা পেতে চায়। আচ্ছা, সেটা কিন্তু না। আপনি দেখেন, তাই যদি হতো তাহলে সেই 1971 সালের 14 ডিসেম্বরের মতো আপনি বুদ্ধিজীবী হত্যার ঠিক আদলে আপনি তরুণ সমাজকে এভাবে হত্যাই তো করা হচ্ছে, পরোক্ষভাবে হত্যা করে ফেলতে পারতেন না। তাদের যখন আপনি মাদকাসক্ত করে দিবেন, তাদের যখন আপনি পড়াশোনা থেকে বিচ্ছিন্ন রাখবেন, তার মানে কি আপনি ইনডাইরেক্টলি তাদেরকে আসলে ধ্বংস করে দিচ্ছেন, অধঃপতন ঘটাচ্ছেন, তাদেরকে অধঃপতিত করে দিচ্ছেন। এবং আপনি কিন্তু মাদ্রাসার শিক্ষা আবার হাত দিচ্ছেন না। এদিক দিয়ে আবার আমরা দেখছি পাকিস্তানের সামরিক বাহিনীর লোকজন আসছে, নৌবাহিনীর লোকজন আসছে, সেই পরাজিত পাকিস্তানি বাহিনী তারা আমাদের প্রশিক্ষণ দিবে, সামরিক প্রশিক্ষণ দিবে। গেল এদিক দিয়ে আবার তাদের আবার মাওলানা লেবাস নিয়ে বিভিন্ন ধর্মীয় নেতারা আসছেন, এসে আমাদের সীমান্ত এলাকাগুলোতে মানুষকে মোটিভেটেড করতে শুরু করেছেন। কি মোটিভেশন সেটা আমরা জানি, একদম সাধারণ মানুষকে ধর্ম দিয়ে আচ্ছন্ন করে আসলে ধর্মের বীজ বপন করে তাদেরকে জিহাদে উদ্বুদ্ধ করতে চাচ্ছেন।
মামুনুল হককে আমরা দেখলাম আফগানিস্তানে গেছেন, তাই না? সব মিলিয়ে আমাদের কিন্তু একটু নোটিস করতে হবে আসিফ মাহমুদের কার্যকলাপ, পাশাপাশি নোটিস করতে হবে যে বাংলাদেশটাকে ইউনূস কিন্তু রান করাতে চাচ্ছে না, ধ্বংস করে দিতে চাচ্ছে। আমি যদি ভাবতাম যে না, শুধু শরিয়া আইন প্রচলন করতে চাচ্ছে, শরিয়া আইনটাকে মাধ্যমে দেশ পরিচালনা করতে চাচ্ছে, তা যদি হতো তাহলে আপনি তরুণ সমাজকে মাদকাসক্ত তো করতে চাইতেন না। মাদকাসক্ত করতে চাইছেন কেন? এখন যদি মনে করে থাকে যে হ্যাঁ, মাদকাসক্ত শুধুমাত্র জেনারেল এডুকেশন যারা বা ইংলিশ মিডিয়ামের ছেলেমেয়েরা হবে, সেই প্রক্রিয়া যদি তারা ভেবে থাকে যে মাদ্রাসার শিক্ষার্থীদের তারা বাইরে রাখবে, তাহলে প্রায় 60% দেখেন বিপুল জনগোষ্ঠী, তাদেরকে আপনি মানে এটা আসলে বাড়ি ভাই আমাদের আরো অনেক বেশি এটা নিয়ে ভাববার প্রয়োজন আছে, অনেক বেশি কথা বলবার প্রয়োজন আছে। আজকে সারা দেশে কোথায় কোথায় হামলা হয়েছে আপনাদের নেতাকর্মীদের উপরে? আমার কাছে আসলে আমি একটু আগে একটা টক শোতে ছিলাম, ঘুম থেকে উঠে আসলে আমি শোতে আমি গ্রেফতারের কথা জানি, আমার এলাকাটা জানি যে একেবারেই সাধারণ কর্মী, মানে কর্মীও না, সমর্থক, মানে যেহেতু নেতাকর্মীরা বাড়িতে নাই কেউ, যারা মানে মুখ চেনা, কাজে যাদেরকে পাচ্ছে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে ব্যাপকভাবে। আর তাদের যে প্রস্তুতি আসিফ মাহমুদের, এটা তো আসলে জঙ্গি হামলার একটা প্রস্তুতি আমার কাছে মনে হচ্ছে। তবে আমি অদ্ভুত দুইটা ককটেল বিস্ফোরণ হামলার কথা জানি, যেটা আসলে আমার কাছে মনে হয় অদ্ভুত বলাটা ঠিক হচ্ছে না। গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ফোন এখানে, আর হচ্ছে ওটাকে হচ্ছে কি বলে, প্রবর্তনা, মানে উপদেষ্টাদের মালিকানাধীন যেসব প্রতিষ্ঠান, সেইখানে আমি ককটেল বিস্ফোরণ বা এই ধরনের ঘটনা শুনেছি, জানি। প্রবর্তন আপনি জানেন যে ফরিদ আক্তার উপদেষ্টা ওনার, আর গ্রামীণ তো সে আমাদের রক্তচোষা ইউনূসের। তো এইগুলোতে ককটেল বিস্ফোরণ এগুলো আসলে আমাদের মনে হয় আলোচনা দাবি রাখে, এই কারণেই যে 5ই আগস্টের পরপর আমরা দেখেছি আওয়ামী লীগের মালিকানাধীন যত প্রতিষ্ঠান সেইগুলোকে হামলা করা হয়েছে, সেগুলোকে ভাঙচুর করা হয়েছে, এবং সেখানে হামলা করতে যে হামলাকারীরা কিন্তু পুরো দগ্ধ হয়েছে, এবং আওয়ামী লীগের নেতাদের বাড়িতে ডাকাতি করা হয়েছে, ডাকাতি করতে গেছে তারা ধরা পড়েছে, তাদেরকে আর উল্টো ছাড়া দেওয়া হয়েছে বা বীরের মর্যাদা দেওয়া হয়েছে। সো মানুষ তো এগুলো দেখছে, সাধারণ মানুষ তো এগুলো দেখছে, আর কত সহ্য করবে বলে, আর কত সহ্য করবে, এই একটা বিষয়। আর একটা বিষয় যে সাধারণ মানুষ যে করছে তা বা আমি কি করে ভাবি। ইউনূসের মিত্র বাহিনীর 8টি সংগঠন যারা ইসলামের নাম বিক্রি করে বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান ঘটিয়েছে, জঙ্গিবাদ প্রতিষ্ঠা করতে চায়, সেই 8 সংগঠনও কিন্তু এখন মাঠে গণভোটের দাবিতে। হ্যাঁ, এবং তারাও যদি এই প্রবর্তনা বা ফরিদ আক্তারকে টার্গেট করে থাকে বা মোহাম্মদ ইউনূসকে টার্গেট করে থাকে, আমি আসলে একটু অবাক হব না। কারণ আওয়ামী লীগ অন্তত এই ধরনের সহিংসতা বা দেশের এতটুকুন এই ধরনের আমাদের প্রতিষ্ঠানের ক্ষতি হবে এই ধরনের সহিংস কার্যক্রমের সাথে আওয়ামী লীগের কোনো কালেই কোনো সংশ্লিষ্টতা ছিল না। আওয়ামী লীগ বরাবরই কৃষক শ্রমিক জনতার দল, এবং তারা ওই 1971 সালে বিপর্যয়ের সময় দেশের কে রক্ষা করার জন্য, দেশের মুক্তির জন্য হাতে অস্ত্র তুলে নিয়েছিল। এর পরবর্তী সময় আমাদের এরকম কোনো নজির আমরা আসলে দেখিনি। আমি এখনো কোনো নিউজ পেপারে দেখি নাই। আমাদের এখানে মুক্তিযোদ্ধা তিনি একটা মেসেজ দিয়ে জানিয়েছেন জামাত কালকে সমাবেশ ডেকেছে। হ্যাঁ, আমি দেবো, এবং তার মিত্র বাহিনী তো নিশ্চয়ই সাথে আছে, এবং সমাবেশ ডেকেছে কিসের দাবিতে? গণভোটের দাবিতে। এবং তারা সংঘর্ষকে মানে উস্কে দিচ্ছে, তো ওয়েলকাম করতেছে, তাতে ইলেকশনটা চায় না তারা। ইলেকশনের আগে আসলে ইলেকশন হলেই তো জামাত জানে যে তার হাতের সমস্ত এই জারি জুরি বা এই তাদের হাতে এখন যে ক্ষমতার দণ্ড, এটা আসলে থাকবে না। ইলেকশন যত পিছিয়ে যাবে লাভটা কার? লাভটা জামাতের। আর বিএনপি হচ্ছে বোকার মতন তাদের ফাঁদা পাতে, মানে পাতা ফাঁদে পা দিয়েছে। প্রথম দিনই আওয়ামী লীগের সারা দেশে এত মানুষ যে নেমেছে বিভিন্ন জায়গায়, এইটার ম্যাজিকটা কি? আমি ম্যাজিক শুনেন, মানুষ শুধু আওয়ামী লীগের নেতা কর্মী না, তো সাধারণ মানুষের কিন্তু এর সাথে যুক্ত হয়েছে। আমি প্রথমে বলেছি, আপনি তো খেতে পারছেন না, আপনি তো গরিব হয়ে গেছেন রে ভাই। এখন আপনি গরিব হয়ে গেছেন মাত্র 14 মাসে, আপনার চাকরি টুকরি কিচ্ছু নাই, আপনি ঘর থেকে বেরোতে পারছেন না। আপনি ঘর থেকে বেরোতে পারছেন না কারণ আপনি ঘরে ফিরে আসতে পারবেন তার কোনো গ্যারান্টি নাই। আচ্ছা, ঘরের মধ্যে আপনি নিরাপদ না, শীদেল চুরি শুরু হয়েছে। আমরা ছোটবেলায় শীদেল চুরির গল্প শুনতাম, পত্র পত্রিকায় পড়তাম। শীদেল চুরি মানে হচ্ছে শীত কেটে। তা আমি ছোটবেলা মনে করতাম যে হয়তো শিং কেটে, মাথায় ওদের শিং থাকে, চোরের বোধহয় 4 হাত পা থাকে, তারা মনে হয় চুরি করে, এদেরকে বলে চোর। এখন তো দেখি না, তারা আসলে মানুষ, এবং সেই মানুষ নতুন করে এই চুরিতে ফিরে গেছে, এই পেশায় বলবো ফিরে গেছে। কারণটা কি? ঘরে ভাত নাই তো, কাবে করবেটা কি? ভিক্ষুক ছিল, বাড়িতে ভিক্ষুক যেত, বন্ধ হয়ে গিয়েছিল। আপনি খোঁজ নিয়ে দেখেন বাড়ি ভাই, এখন কিন্তু বাড়িতে ভিক্ষুক আসছে। চালের জন্য, 1 মুঠি চালের জন্য ভিক্ষুক আসা শুরু হয়েছে মাত্র 14 মাসে। দেখেন, আপনার জানের নিরাপত্তা নাই, আপনার পেটে ভাত নাই,
আচ্ছা, আপনি কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ড করতে পারছেন না, পাকিস্তানের শিল্পী এসে কেবল গান গাইতে পারে, নাহলে আপনি গান গাইতে পারবেন না, গান গাওয়া বন্ধ। যারা, আমি পার্থ বড়ুয়া, কি বলে পার্থ বড়ুয়াকে খুঁজছি আমরা। না, আপনি তো লাল বদর হয়েছিলেন ভাই, তো লাল বদর হওয়ার পরে তারপরে আপনি এখন কোথায় কোথায় কি কি গান গাইলেন? সায়ান কই? সায়ান কই? সায়ান একটু কনসার্ট করুক, আমরা একটু দেখি। তারপর অভিনেত্রীরা বিভিন্ন জায়গায়, আমি বলবো কদিন পরে এটা বন্ধ হয়ে যাবে, অভিনয় করা বন্ধ হবে। বাঁধনের বক্তব্য শুনতে চাই, বাঁধনের বক্তব্য শুনতে চাই। এখন কেন মুখ লুকিয়ে আছে? মুখ লুকিয়ে হ্যাঁ? ইউটিউবার সাব্বির, হ্যাঁ, ওই ছেলে কয়েকদিন আগে আমরা এনেছিলাম। সাব্বির যে কন্টেন্ট বানানোর কারণে অ্যারেস্ট হলো সাব্বির, ওই কন্টেন্টে সে বলেছিল বাঁধন সহ যত শিল্পী আমরা রাস্তায় দেখেছি, ইরেশ আলী জাকের ছেলে ইরেশ জাকের, ওদেরকে প্রত্যেককে ডিপ স্টেটের টাকায় দৈনিক মজুরির ভিত্তিতে আন্দোলনে এনেছিল তারা। প্রতিদিন একজন আর্টিস্টের যে আয় হয়, কারো 40,000 ছিল, কারো 50,000 ছিল, কারো 70,000 ছিল, এইভাবে কিন্তু কেউ ফ্রি আসেনি কিন্তু। এটা আমরা জানি, এটা তো শুনেছি। শুধু সাংবাদিক, শিল্পী, সাহিত্যিক, যে ফারুকি, এরা প্রত্যেকেই এটার কোনো না কোনো ভাবে বেনিফিশিয়ারি। হয়তো কেউ নগদ টাকা পেয়েছে, কেউ পদ পদবি পেয়েছে পরবর্তীতে। এবং নগদ টাকা আপনি একটা সময়ের জন্য পেয়েছেন, এই জন্য বাঁধন এখন চুপ, কথা বলছে না। এবং এই কারণে তখন তারা নেমে গিয়েছিল। এবং মানে 24-এর রাজাকার বলবো আমি এদেরকে, প্রত্যেকে 24-এর রাজাকার। কিন্তু তারপরেও যেটা হয় যে অনেকে আবার গিলটি ফিলিংস হচ্ছে, যাদের গিলটি ফিলিংস হচ্ছে, মনে করে বুঝতেছি যে তাদের আসলে টাকা পয়সা পায় নাই, তারা আসলে ভুলের ফাঁদে পা দিয়েছিল। এই পার্থ বড়ুয়া বাঁধনদের যে পাতাফাত, সেখানে পা দিয়েছিল, তারা কিন্তু ফিরে আসছে। আর ডিপ স্টেটের তাদের যে কালচার, আপনি বিভিন্ন অন্যান্য কান্ট্রিগুলোতে তারা যেটা করেছে, আপনি যদি সেটা একটু দেখেন, যে সুধী সমাজ, এই যে আনু মোহাম্মদ ইউনুসকে তো তারা বহুদিন ধরে লালন পালন করছে। যার কথা আমি প্রায় বলি, যার কথা কেন প্রায় বলি, কারণ সে তখন ছোট, বয়স এখনো কম। এটাকে যদি আমরা এখনই বিনাশ না করে দিই, তাহলে কিন্তু একটা ইউনুস হয়ে যাবে, সম্ভাবনা আছে। এইটুকুন বয়সে সে নষ্ট হয়েছে। এতটুকুন বয়সে যে পয়সা খেতে পারে, আমরা কিন্তু যখন ইউনিভার্সিটিতে পড়তাম বা তার পরবর্তী সময় মানে কোন রকম মানে খারাপ কাজ, পাপ কাজ করতে পারি, এটা তো মাথাতেই ছিল না। অনেক বেশি আদর্শিক থাকে না মানুষ, ছোট বাচ্চারা আদর্শিক থাকে, আস্তে 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 হয়তোবা বিভিন্ন ধরনের ইনফরমেশন গ্যাদার করে করে তারা ডিসঅনেস্ট হতে শুরু করে, বা বিভিন্ন ধরনের ঠকার মাধ্যমে বা লোভ লালসায়। কিন্তু যত মানুষের বয়স কম, তত সে নিষ্পাপ থাকে। সেই বয়সে এই হাসনাতরা, এই সজীবরা, এই সার্জিসরা, এই জারারা, তারপরে আরেকটা ডাক্তার মেয়ে আছে, কি কি যেন আপনাদের চিটাগাঙের শাড়িটারি পরে, যারাই ডাক্তার, আরেকজন আছে শাড়ি পরে, যাই হোক, এইগুলো এত অল্প বয়সে নষ্ট হয়ে গেছে। এবং এই যে বাংলাদেশের মানুষ অল্প সময়ের ভিতরে বুঝতে পেরেছে, এটা হচ্ছে আমাদের জন্য সৌভাগ্যের, যে দেশের মানুষ 9 মাসে দেশের স্বাধীনতা নিয়ে আসতে পারে। সে দেশের মানুষ কেবল জেগে উঠেছে, 5-7 মাস ধরেন জেগে উঠেছে। আমার বিশ্বাস যে বাংলাদেশকে মুক্ত করতে, স্বাধীন করতে খুব বেশি সময় আর লাগবে না। আমাদের একজন সাংবাদিক কিছুদিন আগে পরিবার নিয়ে আমেরিকায় বেড়াতে গিয়েছিলেন। আমি শুনলাম উনি অনলাইন জ্বালাতেন ডিপ স্টেটের টাকায়। হ্যাঁ, উনি কি আক্ষেপ করে বলেছেন কলিগকে, আওয়ামী লীগ যদি আরো 6টা মাস থাকতো ক্ষমতায়, উনি আরো অনেক টাকা পেতেন। আওয়ামী লীগ এত তাড়াতাড়ি চলে যাওয়ার কারণে ওনার মানে টার্গেটটা পূরণ হয়নি। আপনাদের একজন সাংবাদিকের কথা আমি বলি, আমি নারী সাংবাদিক আর কি, দেশের মানে বহুল প্রচারিত বাংলা সংবাদ মাধ্যমে রিপোর্টার ছিলেন, এবং তখন তাকে মার্কিন যুক্তরাষ্ট্র অ্যাওয়ার্ডও দিয়েছে। তো তারটা তো জানি, উনি ইউএসএ থাকছেন আর কি, এখানে উনি সেটেল করে ফেলেছেন। ওই সময় থেকে আমরা থাকতেই সে তার মেয়েটে নিয়ে চলে আসছেন। সো এটা তো আমাদের চোখে দেখা, যে ডিপ স্টেটের টাকায় এখানে তিনি ওই সময়ের মধ্যেই তিনি তার জীবন সেটেল করে ফেলেছেন এখানে। এরকম হয়তো সবারটা আমরা জানি না, আস্তে আস্তে জানবো, কারণ এই মুহূর্তে দেশটা উদ্ধার করা হচ্ছে বড়। এরপর আমরা রাজাকারদের নিশ্চয়ই খুঁটে খুঁটে বের করবো, কোন আলবদর, কোন আল শামস, কোন খুনের সাথে জড়িত ছিল। এই যে ছাত্র হত্যা যে হলো, জনতাকে যে, নিরীহ জনতাকে যে হত্যা করলো, এই প্রতিটা হত্যার সাথে এরা যুক্ত, প্রতিটা হত্যার সাথে এরা যুক্ত। আপনি এই স্নাইপার পেলো কোথা থেকে, এই তো গুলি পেলো কোথায়? এই যে আসিফের যে সশস্ত্র সংগ্রামের ঘোষণা সে পতন করতো, সেগুলো তারা কই? তারা বসেছিল তখন? তারা বসে বসে পাখি মেরেছে ওই সময়? তারাই বসে বসে পাখির মতো করে মানুষগুলোকে গুলি করে মেরেছে, যাতে আওয়ামী লীগ সরকার বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে। তাই ঘটেছে।
কালকে পরশু কি হতে পারে? মানে আমাদের এই কর্মসূচি এই কথা জি বলছেন? জি। আমাদের আসলে কি হতে পারে ওই কথা না বলে আমি আসলে বলবো যে কি হওয়া উচিত। ঢাকাবাসীর ঘর থেকে বের না হওয়া উচিত দুটো কারণে। প্রথমত, আপনি যদি মনে করে থাকেন যে 14 মাসে আপনার সবকিছু মিলে আপনি মানসিকভাবে, আপনি শারীরিকভাবে, আপনি অর্থনৈতিকভাবে, আপনি সামাজিকভাবে আগের চাইতে খারাপ আছেন, তাহলে আওয়ামী লীগের ডাকা লকডাউনে আপনি নীরবভাবে সমর্থন দিয়ে যান। সেটা কিভাবে? আপনি ঘর থেকে বের হবেন না। দ্যাটস ইট, এটুকুন হলেই চলবে। নাম্বার 1। নাম্বার 2, জুলাই আগস্টের জঙ্গি বাহিনী কিন্তু এখন মাঠে তাদের গণভোটের দাবিতে। এটা করবে যেহেতু আওয়ামী লীগ এখন মাঠে, এরা আপনাদেরকে হত্যা করে এটা আওয়ামী লীগের কাঁধে দায় চাপানোর, দোষ চাপানোর কিন্তু একটা ষড়যন্ত্র তারা করতে পারে। এটা আমি এই আশঙ্কা আমি করছি। সজীব মাহমুদ তার কিন্তু জঙ্গি বাহিনীকে নতুন নতুন করে প্রশিক্ষণ দিয়ে আরো সেই সংখ্যা বাড়াচ্ছে। তার অস্ত্রের গোলা বারুদ 460টা থানা যে দখল করেছে সে অস্ত্র কিন্তু এদের হাতে আছে। এবং আপনারা দেখছেন একের পর এক বিভিন্ন জায়গায় কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে, নৃশংস হত্যাকাণ্ড ঘটছে। আপনি কি তার শিকার হতে চান? আপনার সন্তানকে তার শিকার করতে চান? তাহলে বাচ্চাকে স্কুলে পাঠাবেন না, কলেজে পাঠাবেন না, বিশ্ববিদ্যালয়ে পাঠাবেন না, আপনি অফিসে যাবেন না। কারণ জীবনের চাইতে বড় আর কিছু নাই। এবং এই ঘটনায় তারা জুলাই আগস্টে ঘটিয়েছে, তারা কিন্তু মানুষ হত্যা করে, সাধারণ মানুষকে হত্যা করে সেই দায় আওয়ামী লীগের কাছে চাপিয়েছে। আপনি তার শিকার হবেন না পুনরায়। আর আওয়ামী লীগ শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছে, শান্তিপূর্ণভাবে তারা যা করার করবে। আপনারা জানেন যে পুলিশ বাহিনী কি করেছে, 25 জনকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে জেনেছে আওয়ামী লীগ বেলুন 1 লাখ বেলুন উড়াচ্ছে। তো এইগুলোই তো আওয়ামী লীগ করবে। আওয়ামী লীগের কর্মসূচি সব শান্তিপূর্ণ এই ধরনের। মিছিল করবে, বড় জোর মিছিল করবে, আর তো কিছু করবে না। আপনি তো মিছিলটাই করতে দিচ্ছেন না। মিছিল করতে পারে, আপনারা মানববন্ধন করতে পারে, পোস্টারিং করতে পারে, লিফলেট বিতরণ করতে পারে। আওয়ামী লীগ তো এটাই করে। আওয়ামী লীগ ইতিপূর্বে এর বাইরে আর কি করেছে? ওরা কি চাচ্ছে আওয়ামী লীগ যুদ্ধ করুক, মিছিল করার দরকার নেই? তারা তো আওয়ামী লীগকে না, আওয়ামী লীগকে শুধু না, তারা দেশটাকে সশস্ত্র সংগ্রামের দিকে অ্যাকচুয়ালি বাধ্য করছে যেতে। যার ফলে তাদের তো অস্ত্রের প্রশিক্ষণ আছে, যেটা আসলে সাধারণ মানুষের নাই এখন। তারা দেশটাকে কি শরিয়া আইন করতে চাচ্ছে, এবং যার ফলে শুধুমাত্র তাদের যারা অনুসারী মাদ্রাসার শিক্ষার্থী বা তাদেরকে, আমার যেটা মনে হয় যে তাদেরকে অক্ষত রেখে বাকিদেরকে নির্মূল করে দেওয়া হচ্ছে। নির্মূল করার মিশনে নামছে, সেটা মাদকাসক্ত করে হোক, হত্যার মধ্যে দিয়ে হোক, পড়াশোনা থেকে বিচ্ছিন্ন রেখে হোক। এটা একটা এজেন্ডা, এবং তারা তো একটা এজেন্ডা নিয়ে নামে না। আর যদি এটাও তারা ব্যর্থ হয়, তাহলে তারা সেই বুদ্ধিজীবী হত্যার মতো নৃশংস ঘটনাও ঘটাতে পারে। এটা আমি মানে অবাক হব না। কারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা কেউ দেশে নাই তাদের হাতে নিহত হওয়ার মতন। তারা কিন্তু সাধারণ মানুষকে টার্গেট করেছে। আনু মোহাম্মদরা বন্ধন নিয়ে এমন কথা বলে না কেন? হ্যাঁ, সেটাই। কারণটা তিনি পেইড, তিনি ফুললি পেইড, প্রথম থেকে তিনি পেইড। আনু মোহাম্মদ বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কথা আমি বলি, সামিনা লুৎফা, এরা সবাই ডিপ স্টেটের পার্ট। কাজলী শেরিন ইসলাম, গীতিয়ারা নাসরিন, আমি সবার নাম আসলে বলতে পারবো না। এদের নাম কেন বলছি? কাজলীর নামটা এই কারণে বলছি, তার শ্বশুর হচ্ছে আসাদুজ্জামান নূর, এবং তার দুঃখজনক ভাবে হলেও সত্য, নূর ভাইয়ের ছেলে এবং মেয়ে তারাও অ্যাকচুয়ালি এটার সাথে যুক্ত ছিল। এবং আমরা তাদের বিভিন্ন লেখা যদি আপনি পর্যালোচনা করেন তাহলে আপনি দেখবেন সেটা মানে দুঃখজনক হলেও আসলে একটা বয়সের পরে ছেলে মেয়ে, ছেলের বউকে তো প্রশ্নই আসে না, নিয়ন্ত্রণ করবার ক্ষমতা বাবা মায়ের থাকে না, সেই অবস্থাটাই হয়েছে। আর বাকি যাদের কথা বলছি, কারণ আনু মোহাম্মদ তো আমরা নিশ্চিত যে অনেক, শহীদুল আলম, এরা প্রত্যেকেই হচ্ছে পেইড। এরা বরাবরই এদের টাকায় চলেছে, টাকার কাছে বিক্রি হয়ে গেছে। বাম রাজনীতিবিদদের মধ্যেও অনেকে আছেন যারা আসলে টাকার কাছে বিক্রি হয়ে গেছে। কিন্তু জামাত শিবির যারা, এরা আসলে টাকায় করছে না, এরা আদর্শিক কারণেই করছে। এরা দেশটাকে দখলে নিয়ে শরিয়া আইন ইমপ্লিমেন্ট করবে, সেটা যদি না পারে তাহলে দেশটাকে ধ্বংস করে দিবে। তাদের দুটো, যেটা তারা 71-এ যে চেষ্টা তারা করেছিল, হয় বিজয় ঠেকাবে, যখন দেখছে ঠেকাতে পারেনি তখন মেরে ফেলো সবাইকে। সো এবারও ঠিক তাই। আপনি চিন্তা করতে পারেন সর্বশেষ গভর্নমেন্ট হতভম্ব যেন শেখ হাসিনার ইন্টারভিউ ম্যাজিকে। কারণটা বলি, আমরা এর আগে ইউনিসে যত ইন্টারভিউ দেখেছি সব তার লবি ফার্ম করেছে। ওনারা বলার চেষ্টা করেছেন যে আওয়ামী লীগের লবি ফার্ম, আওয়ামী লীগের লবি ফার্ম ওনারা দেখাক যে আওয়ামী লীগের কোনো লবি ফার্ম আছে, বের করুন। ইউনিসে তো লোকের অভাব নাই। আর এমন না যে একটা লবি ফার্ম শুধু একজনেরই কাজই করে। সো ওখান থেকে জানাই যায় যে এই লবি ফার্ম আর কার কার কাজ করছে। আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের অপরিহার্য নাম, বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানে একমাত্র এই মুহূর্তে যারা আছেন, একমাত্র নেতৃত্ব যার হাত ধরে বাংলাদেশটা আবারও তার মূল স্রোতধারায় ফিরতে পারে।
একমাত্র ব্যক্তি এই মুহূর্তে, এবং বাংলাদেশের অবিচ্ছেদ্য শক্তি হচ্ছে শেখ হাসিনা, বাংলাদেশের অবিচ্ছেদ্য সত্তাই হচ্ছে জননেত্রী শেখ হাসিনা। তার ইন্টারভিউ করবে না তো কার ইন্টারভিউ করবে? তোমরা তো তাদের বিক্রি বা তাদের কাছে বিক্রি হয়েছে, পেইড। ইউনুস যতগুলো ইন্টারভিউ দিয়েছে সবগুলো তার লবি ফার্ম করে দিয়েছে, ইউনুস যতগুলো প্রোগ্রাম করেছে সবগুলো তার লবি ফার্ম করে দিয়েছে। এবং আপনাকে বলি বাড়ি ভাই, কয়েকদিন আগে ইউরোপের জামাতের যে প্রেসিডেন্ট, আমি নামটা মনে করতে পারছি না, ওনার একটা ইন্টারভিউ দেখেছি। সেই ইন্টারভিউতে উনি বলছেন যে জুলাই আগস্টে যে ওনাদের যে লবি ফার্ম কাজ করেছে আওয়ামী লীগ সরকারকে হটিয়ে দেওয়ার জন্য, সেই একই লবি ফার্ম ইউনুসের হয়েও কাজ করেছে। ইউনুসও কিন্তু এই লবি ফার্মকে লবিস্ট হিসেবে নিয়োগ করেছে শুধু নিজের প্রচারণার জন্য না, নিজের প্রচারণার জন্য, আবার পাশাপাশি এই জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কুচ্ছে রটানোর জন্য। এখন 666 কোটি টাকা মওকুফ করেছে শুধুমাত্র ট্যাক্সের থেকে। 6,000 টাকা বেতনের কর্মচারী, তার 5,000 কোটি টাকা শুধুমাত্র এফডিআর আছে বাংলাদেশের বিভিন্ন ব্যাংকে। বিদেশে তাহলে কত আছে? তার 400 কাঠার উপরে জমি আছে পূর্বাচলে। এরকম একজন ধনী ব্যক্তি। এই কথাটা এইবার শেখ হাসিনার ইন্টারভিউর আগে হ্যাঁ, পূর্বাচলের যে বিশাল জমি এবং রিসোর্ট কোনো মিডিয়াতেও আসেনি কিন্তু এটা। না, এটা মিডিয়াতে এসেছে কিনা, কিন্তু এটা আমাদের কাছে আসলে ডাটা ছিল, আমি ডিটেল ডাটাই আছে। আরো অনেক কিছু আছে যেটা হয়তো বা অত উনি বলার কারণে এটা নিয়ে আমাদের এখানে যে আমরা একটা প্রেস ক্লাবের প্রেস কনফারেন্স করেছিলাম, সেখানে এই কথাগুলো এসেছিল ওনার সম্পদের পরিমাণ। এবং এটা আমরা পেয়েছি, হ্যাঁ, যে আমার কাছে বের করেছি সেটা। ওনার উত্তরাতে কত আছে, এই যে 24 সাল পর্যন্ত গ্রামীণ ফোনের প্রফিট প্লাস ইন্টারেস্ট 54,000 কোটি টাকা। ওকে, 54,000 কোটি টাকা। এবং এই টাকার কিন্তু আমরা মালিক জানি দেশের কারা? যারা গ্রামীণ ব্যাংক থেকে কিন্তু পয়সা লোন নিয়ে গ্রামীণ ফোন করা হয়েছে, রাইট? তাহলে মালিক আসলে কাদের হওয়া উচিত ছিল? দেশের সেই সাধারণ নারীদের হওয়া উচিত ছিল না? তারা কেউ কি আসলে মালিক? 54,000 কোটি টাকা যদি আপনি ডিস্ট্রিবিউট করে দেন, দেশে দরিদ্র থাকে? এই শ্রেণীর মানুষ কেউ দরিদ্র থাকতে পারে বলেন? কেউ থাকতে পারে না। তারপরে এই যে মানে একটা টক শোর মধ্যে আসলে এত কিছু সম্ভব না। বাড়ি ভাই, আপনি শুধুমাত্র এই মোহাম্মদ ইউনূসকে নিয়ে চলেন, আমরা একটা শো করি, আমি কথা বলবো। ওনার আসলে অনেক তথ্য আমার কাছে আছে যেগুলো মনে হয় যে মানুষকে জানানো উচিত। অনেক ধন্যবাদ রুমা। জি, আমরা কাল পরশু আবার আপনাকে আনার চেষ্টা করবো। আপনার সারা দেশের তথ্যগুলো মানুষের খুব দরকার, আর খুব তাড়াতাড়ি প্রোগ্রাম করবো যেটা প্রফেসর ইউনূসের সাম্রাজ্য, অর্থবিত্ত, এগুলো নিয়ে মানুষকে সুনির্দিষ্ট পাবো। ওনাকে নিয়ে আসলে আরেকটু জানানো উচিত। দেশের মানুষ বুঝতে পেরেছে, কিন্তু আমরা চাচ্ছি যে দেশের মানুষ আসলে পুরো যে সংখ্যাটা, যেমন বলে যে সংখ্যাটা তো জানতো না। এই যে 5,000 কোটি টাকার যে ব্যাংক ব্যালেন্স বা সরি এফডিআর, এটা কিন্তু আমরা জানতাম না, অনেকেই জানতেন না দেশের মানুষ। তো এই সম্পদ তৈরি হয়েছে দেশের মানুষের, গরিব মানুষের রক্ত শোষণ করে। কাজেই তার কিন্তু আপনার কাছে যদি আজকে এরকম ফ্রি ফাও এত টাকা থাকে, তা আপনি আপনার জন্য 2-4টা লবিস্ট ফার্ম নিয়োগ করবেন আপনার প্রচার করার জন্য। বাড়ি ভাই জিন্দাবাদ, রাইট? বাড়ি ভাই জয় বাংলা, অসুবিধাটা কি? আমারও তো এরকম থাকতে পারতো। তো উনি সেটাই করছে। এবং উনি যে কত বড় টাউট, কত বড় বাটপার, মানে ওটা নিয়ে আসলে আলাদা একটা টক শো মানে শো করি আমরা বাড়ি ভাই, শুধুমাত্র ওনার কথা বলবো। কত বড় টাউট, কত বড় বাটপার, কত বড় টাউট এবং কত বড় বাটপার, মানে কিভাবে এখানকার টাকা এখানে, এখান থেকে এখানে, এবং বিভিন্ন প্রতিষ্ঠানে সেগুলো আবার গ্রামীণ কল্যাণ ফান্ড, সে কল্যাণ ফান্ডের টাকা আবার এখানে কেউ তুলতে পারবে না। মানে কি রকমের 9-6। আচ্ছা, উনি খালি বলুক, উনি যে ক্লিন্টন ফাউন্ডেশনে টাকা দিলেন, উনি যে হিলারি ক্লিন্টনের নির্বাচনী ফান্ডে টাকা দিলেন, এই টাকাটা উনি কোথায় পেয়েছেন? জাস্ট এটা বলুক, এই টাকাটা উনি কোথায় পেয়েছেন? গ্রামীণের মানুষের টাকা এগুলো। এবং একটা কথার জবাব দেয়, এই যে মানুষ প্রশ্ন করছে, এই যে কথা বলছে, ওনার কোনো কথা কোনো জবাব দিয়েছে? তাহলে তুমি বসে বলো যে আমার বিরুদ্ধে উত্থাপিত এই অভিযোগগুলো সত্য নয়, আমার বিরুদ্ধে এই অভিযোগগুলো উত্থাপিত হয়েছে, এই যে তার তথ্য প্রমাণ দিচ্ছে, এগুলো সব সত্য নয়। সেটা কিন্তু ধারে কাছে দিয়েও যাচ্ছে না। সেজন্য উনি বাংলাদেশে কারোর ইন্টারভিউ দেন না। এবং শেখ হাসিনা প্রাইম মিনিস্টার যতবার বিদেশে গেছেন, এসে কিন্তু রাষ্ট্রপতির সাথে দেখা করেছেন এবং প্রেস মিট, সাংবাদিকদের ব্রিফিং করেছেন। উনি কোনোদিন এই দুটোর একটাও বলেন না। এবং কিছু কিছু ক্ষেত্রে রাষ্ট্রপতিকে জানানো বাধ্যতামূলক, যে আপনাকে জানাতেই হবে, সেসব ক্ষেত্রে আমরা দেখেছি যে কখনোই এটা করেননি। আর এবং কি করেন, মানে কিছু হলে দেখা যাচ্ছে যে ওনার একটা বাহিনী আছে যে পয়সা পেইড বট বাহিনী। প্রথম দিকে না, ওনাকে কেউ থামান। উনি এটা করে দিচ্ছে এয়ারপোর্টে, ওয়াইফাই এয়ারপোর্টে, এইসব মনে নাই, এইসব বট বাহিনী কর্তৃক প্রচারিত হতো। সেই বাহিনী অবশ্য এখন একটু চুপচাপ দেখছি। আরেকটা আমরা শুনছি, জানেন বোধ হয়,
হাইকোর্টের একটা রায় হতে পারে ডিসেম্বরে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে। তো এরকম একটা উনি হয়তো সেফ এক্সিট খুঁজছে, এইভাবেই এমন হতে পারে যে তত্ত্বাবধায়কের হাতে দিয়ে উনি জামাত কিন্তু এখনই বলতে শুরু করেছে তত্ত্বাবধায়ক আসলেও তারা আগামী ইলেকশন চায় এই গভর্নমেন্টের অধীনে, তত্ত্বাবধায়ক অধীনে না। আচ্ছা, যেটা জানি তো এখন, কিন্তু জামাতের এই কথা বলে লাভ নাই। ইউনূস তো তাদেরকে ল্যাং মারে, তার কাজ যখন হয়ে যাবে সে তখন টগার পর কিন্তু সে পালিয়ে যাবে। জামাত কি ইউনূসকে ধরার ক্ষমতা রাখে নাকি? পারবে নাকি? জামাতের লোক কয়জন? জামাতের আছে কিছু গুন্ডা বাহিনী, সেটা সরকারি ছত্রছায়া সরকারের বাহিনীকে ব্যবহার করে তারা আসলে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। কিন্তু যখনই আর্মির সমর্থন থাকবে না, যখনই আপনার পুলিশের সমর্থন থাকবে না, তখন এই জামাতকে হটিয়ে দিতে আমাদের নিরস্ত্র বাংলাদেশিরাই যথেষ্ট। আওয়ামী লীগ লাগবে না, আওয়ামী লীগের প্রয়োজন নাই। হঠাৎ করে কিন্তু রাষ্ট্রপতিও কিন্তু জড়তা কাটিয়ে উঠেছেন, পাবনায় গেছেন 2 দিনের জন্য। দেশের পরিস্থিতি যেদিকে যাচ্ছে অনেকে কানাঘুষা জরুরি অবস্থা জারি হয় কিনা। যাই হোক, দেশের ভালোর জন্য হোক। বিশেষ করে সেনাবাহিনীর আশাভঙ্গ হয়েছে আমাদের সেখান থেকে, তাদের কার্যকলাপে আমরা শুধু ক্ষুব্ধ না, আমরা ব্যথিত এই কারণেই, কারণ এটা তো আমাদেরই প্রতিষ্ঠান, এটা তো বাইরের কেউ, ইউনূসদের মতো বিদেশি না যে আমি কষ্ট পাবো না। কারণ ভালোবাসার মানুষ যখন প্রতারিত করে তখনই কিন্তু মানুষ কষ্ট পায়, যখন প্রতারণা করে আর কি, তখনই মানুষ প্রতারিত বোধ করে এবং কষ্ট পায়। সেই জায়গা থেকে বলছি, সেনাবাহিনী যারা আছেন বা আমাদের নৌবাহিনী, বিমান বাহিনী, আপনারা যদি বুঝে থাকেন, নিশ্চয়ই বুঝেছেন আপনারা দেশের আজকের এই হালের পেছনে আপনাদের অবদান আছে। সেই জায়গা থেকে আপনাদের এই ইউনূসকে, এই জামাতকে সর্বতভাবে অসহযোগিতা করা উচিত। অসহযোগিতা করে দেশের এই ক্রান্তির লগ্ন থেকে দেশের মানুষকে উদ্ধার করা উচিত। দেশকে আসলে দেশের যে মৌলিক মূলনীতিগুলো সেই জায়গায় দেশেরকে ফিরিয়ে নেওয়া উচিত, এবং এই বিষয়ে আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনাদেরকে যে পরিমাণ অসম্মান করেছে এই ইউনূসের বাহিনী হাসনাতরা, এবং যে পর্যায়ে নিয়ে এসেছে, এটা আমাদের দেশপ্রেমিক প্রতিটা নাগরিককেই কিন্তু আসলে হৃদয় রক্তক্ষরণ হয়েছে। আপনাদের এই পরিস্থিতি আমরা দেখতে চাই না। আপনাদের যে সাংবিধানিক দায়িত্ব, আপনারা সেখানে আসলে ফিরে আসুন। এবং একটা জিনিস বলি, জুলাইতে আগস্টের 3 তারিখের পরে আপনারা বলেছেন যে আপনারা এই পরিস্থিতিতে আপনারা কোনো অস্ত্র তুলে নেবেন না বা আপনারা সরকারকে সহযোগিতা করবেন না। সেটা একটি বৈধ সরকার ছিল। তাহলে কোন নীতির ভিত্তিতে বা নৈতিকতার বলে আপনারা একটা অবৈধ সরকারকে আপনারা এইভাবে সহযোগিতা করে যাচ্ছেন? হ্যাঁ, 50% সহযোগিতা না তো, আপনার গোপালগঞ্জে ডেড বডির উপরে হত্যার দায় পা রেখে নিশ্চিত করেছে। হ্যাঁ, এটা হচ্ছে ওখানকার যে জিওসি ছিল, এটা তার সরাসরি নির্দেশ এটা হয়েছে। ওটা ওই অফিসার সরাসরি এর জন্য দায়ী। ফলে আমি পুরো সেনাবাহিনীকে জন্য আমি দায়ী করছি না। ওই অফিসার নিশ্চয়ই ভবিষ্যতে তার প্রাপ্ত বুঝে পাবেন। এবং এই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ কিংবা দেশের বাইরে যেখান থেকে বসে ভিডিওটি দেখলেন সবাইকে অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন। অত্যন্ত সুন্দর আলোচনা করা হলো, জ্ঞান গর্ভ আলোচনা করা হলো, এবং 13 তারিখে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য যে চেষ্টা, বা 13 তারিখে সারা বাংলাদেশ লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। তারা এই প্রথম বড় পরিসরে কোনো কর্মসূচির ঘোষণা দিতে যাচ্ছে, অর্থাৎ গত বছরের 5 আগস্টের পর শেখ হাসিনা চলে যাওয়ার পরে এই প্রথম বড় ধরনের একটি কর্মসূচি ঘোষণা করলো আওয়ামী লীগ। সেই 13 তারিখে শোনা যাচ্ছে যে সরকার পতন করা হবে এবং সারা দেশ ঘেরাও করা হবে, ঢাকা ঘেরাও করা হবে। নানান কথা শোনা যাচ্ছে, নানান গুঞ্জন শোনা যাচ্ছে। এই বিষয়ে আপনাদের কি মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আওয়ামী লীগকে মাঠে নামবেন না, নাকি এগুলো ভাওতাবাজি বা অনলাইনে শুধুমাত্র এগুলো শোনা যাচ্ছে, বাস্তবে কিছুই হবে না? এগুলো বিষয় নিয়ে আসলে কি বলতেছেন, কি বলা আছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।